এক্সপার্ট এডুকেশনের পক্ষ থেকে সবাইকে জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম। সাথে আছি আমি রুকসানা। আজকে আমরা জ্যামিতি ব্যাপারে আলোচনা করব। তোমাদের কাছে মনে হয় যে জ্যামিতি এতগুলা টপিকস, অনেকগুলা চ্যাপ্টার, প্রতিটা জ্যামিতি আলাদা আলাদা কিভাবে করব, বা এই ব্যাপারে তোমাদের নরমালি একটা ভীতি থেকেই যায়। তো আমি আজকে তোমাদের সেই ভীতিটা দূর করার জন্যই আসছি যে কিভাবে জাস্ট দুইটা নিয়মে ফুল জ্যামিতি কাভার করা যায়। উপপাদ্যগুলা, আমাদের কাছে উপপাদ্যটাই বেশি কনফিউজিং মনে হয়, যার কারণে আমি উপপাদ্যটা তোমাদের আগে ক্লিয়ার করব, তারপর আমি আবার তোমাদেরকে সমপাদ্য ব্যাপারে আরেকটা ক্লাসে দেখাই দিব। তাহলে দেখো, আমরা পুরো জ্যামিতিকে দুইটা পার্টে ভাগ করব। একটা হলো ত্রিভুজ সংক্রান্ত জ্যামিতি, যেগুলা অর্থাৎ যেগুলাতে আমরা ত্রিভুজ পাবো, আরেকটা হলো বৃত্ত সংক্রান্ত। ঠিক আছে? তো ত্রিভুজ, সেটা বৃত্তের ভিতরেই ত্রিভুজ হোক, বা এরকম বৃত্তের ভেতরে কোনো ত্রিভুজ হোক, অথবা তোমার কি শুধু কোনো ত্রিভুজ হোক, ত্রিভুজ থাকলেই হইলো, সেটাকে আমরা নরমালি সর্বসম এই থিওরিতে গিয়ে প্রমাণ করব। ঠিক আছে? আর বৃত্তের যখন আমরা বৃত্তের শুধু বৃত্তস্থ বা কেন্দ্রস্থ কোণ, বৃত্তের বৃত্তস্থ বা কেন্দ্রস্থ কোণ পাবো, এই ক্ষেত্রে আমরা বৃত্তস্থ বা কেন্দ্রস্থ কোণের হেল্প নিয়ে করব। এই ক্ষেত্রে আমরা একটা জিনিস জানবো যে কেন্দ্রস্থ কোণ কখনো বৃত্তস্থ কোণ ছাড়া কাজ করতে পারে না, আর বৃত্তস্থ কোণ কখনো কেন্দ্রস্থ কোণ ছাড়া কাজ করতে পারে না। যখন বৃত্তের মধ্যকার কোনো কিছু হবে তখন বৃত্তস্থ কেন্দ্রস্থ, অর্থাৎ প্রমাণটা যদি দেখো যে বৃত্তস্থ কোণের চাইছে, তার মানে তোমাকে কেন্দ্রস্থ কোণের হেল্প নিতে হবে। যদি দেখো কেন্দ্রস্থ কোণ চাইছে, তাহলে বৃত্তস্থ কোণের হেল্প নিতে হবে। যখনই তুমি এই রিলেশনটা স্থাপন করবে, তখনই তোমার ম্যাথটা ইজিলি হয়ে যাবে। ঠিক আছে? বৃত্তস্থ, কেন্দ্রস্থ এই কোণের সাহায্য নিয়ে করবো আমরা। ঠিক আছে? তাহলে এই দুইটা নিয়মে আমি মোটামুটি তোমাদের সব উপপাদ্য আমরা কি কাভার করে ফেলতে পারবো। আর একটা দুটো এক্সেপশনাল থাকতে পারে, আমি সেগুলা সম্পর্কেও তোমাদের বলে দিব। ঠিক আছে? তাহলে এখানে দেখো যে আমরা ত্রিভুজ সংক্রান্ত ব্যাপারগুলাতে যদি আসি, ত্রিভুজ সংক্রান্ত ব্যাপারগুলাতে আমাদের কত কত ত্রিভুজের ব্যাপারগুলাতে আমাদের বইয়ের উপপাদ্য উপপাদ্য 17, 18, 19, 26, 17, 18, 19, 26, আর কি কি আছে? 8.4 5 গ, 8.3 গ, 5 গ। আচ্ছা, দেখছি আমরা 8.3 5 গ, 8.4 5 গ, আর কত, আর হলো অধ্যায় 6 15 নম্বর। ঠিক আছে? তো এইগুলো হলো আমাদের ত্রিভুজ সংক্রান্ত। এরপর আমরা কি বৃত্ত সংক্রান্ত গুলা দেখবো। বৃত্ত সংক্রান্ত গুলা আমাদের কোনগুলা কোনগুলা? 20, 21, 22, 23, 20, 21, 22, 23, 20, 21, 22, 23, 8.2 এর 1, 2, 8.3 এর 3, 5 এর খ। এর মধ্যে এইখানেরটাতে একটু মানে আলাদা। তো দেখো, এখন আমরা এই ত্রিভুজ আর বৃত্ত সংক্রান্ত গুলাকে আমি আলাদা করে ফেলছি। দেখো, এখন আমরা বইয়ের এট ফার্স্ট ত্রিভুজ সংক্রান্ত গুলা করবো। উপপাদ্য 17। দেখো, উপপাদ্য যেহেতু কি বলছে, 17 নম্বরে বলছে বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোন জ্যায়ের মধ্যবিন্দু সংযোগ ওই জ্যায়ের উপর লম্ব। যেহেতু আমি তোমাদের ওভারঅল জ্যামিতির উপর ক্লাস নিব, আমি ফুল জ্যামিতি গুলা করবো না। ফুল জ্যামিতি একটা একটা করে আমার আলাদা ক্লাসে পার্ট পার্ট আকারে দেওয়া থাকবে। আমি এখানে ওভারঅল ক্লাসের জন্য জাস্ট প্রমাণটা লিখবো। ঠিক আছে? তাহলে আমাদের এখানে প্রমাণ করতে বলছে যে বৃত্তের কেন্দ্র, আমরা আগে আঁকি বৃত্তের কেন্দ্র আর ব্যাস ভিন্ন কোন জ্যা, তাই তো? এটাই তো বলছে, বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোন জ্যায়ের মধ্যবিন্দু, ধরলাম যেটার মধ্যবিন্দুর
সংযোগ রেখাংশ কি বলছে, ওই জ্যায়ের উপর লম্ব, তাই তো? চাইছে যে আমাদের এইটা কি, এই জ্যায়ের উপর লম্ব, এইটা প্রমাণটা চাইছে। তাহলে দেখো যে আমরা এখানে কি করব, এরকম ভাবে তো কোনো কিছু প্রমাণ করা পসিবল না। পসিবল কি? তাহলে আমরা এখানে কি করব, এটা যোগ করে ত্রিভুজ করে নিব। তাহলে যেহেতু আমাদের কি, এটা যোগ করে আমরা ত্রিভুজ করে নিছি, দেখতে পারতেছি যে এখানে আমাদের কি, এটা একটা ত্রিভুজ, তার মানে আমরা সর্বসম থিওরিতে যাব। তাহলে আমরা কি বর্ণনা কি, যেটা তোমার বিশেষ নির্বাচন কি, বিশেষ নির্বাচন সবসময় আমরা প্রশ্ন থেকে লিখতে পারবো। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি একটি ব্যাসভিন্ন যে এম হলো এবি এর মধ্যবিন্দু, তাহলে আমরা কি করতে পারি, প্রমাণ করতে হবে যে ও এম লম্ব এবি। ঠিক আছে, তাহলে অঙ্কনে আমরা কি ও কমা এ এবং ও কমা বি যোগ করি, যেটা আমরা এক্সট্রা করে আলাদা করে করব পরে, সেটা আমরা অঙ্কনে দিয়ে দিব। এখন দেখো প্রমাণ, তাহলে আমি কি বলছি, সর্বসম প্রমাণ করব। আমাদের এই কোণটা আর এই কোণটা যদি আমরা 90 ডিগ্রি প্রমাণ করতে পারি তাহলেই তো লম্ব হয়ে যায় নাকি? তাহলে আমরা এই দুইটা কোণকে সমান, এই যে ও এম এ সমান ও এম বি সমান কত, 90 ডিগ্রি প্রমাণ যদি করি তাহলেই তো হয়ে যাবে নাকি? তাহলে এখন এখানে দেখো যে আমরা এই দুটাকে আগে সমান করি তাহলেই হয়ে যাবে, যে এই দুটাকে যদি আগে সমান প্রমাণ করি তাহলে 90 ডিগ্রি ইজিলি প্রমাণ হয়ে যাবে। এই দুটাকে এখন সর্বসম, ত্রিভুজের সর্বসম প্রমাণ করার কি, অ্যাটলিস্ট তিনটা জিনিস সমান দেখাইতে হবে। হতে পারে সেটা তিনটা বাহু, হতে পারে সেটা তিনটা কোণ, অথবা দুইটা বাহু একটা কোণ, অথবা দুইটা কোণ একটা বাহু, যে কোনো তিনটা জিনিস সমান দেখাইতে পারলেই হইলো। তাহলে আমরা যেহেতু এই দুইটা ত্রিভুজের মধ্যে দেখাবো, তাহলে ত্রিভুজ ও এ এম এবং ত্রিভুজ ও বি এম এ, দেখো তো কি কি সমান হয়। ও এম সমান কি, ও এম কেন, সাধারণ বাহু, তাই না? সাধারণ বাহু। তারপর কি, ও এ সমান কি, ও বি। ও এ সমান ও বি কেন, একই বৃত্তের ব্যাসার্ধ, তাই তো? ও এ সমান ও বি, একই বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ। এরপর কি, এ এম সমান বি এম, এ এম সমান বিএম। কেন এম সমান বিএম, ওরা বলে দিছিল যে এম কি, এবি এর মধ্যবিন্দু, তাহলে এম এবি এর মধ্যবিন্দু, এটা ওরাই বলে দিছে। ঠিক আছে, এবি এর মধ্যবিন্দু। তাহলে আমি তিনটা জিনিস সমান দেখাইতে পারছি না? তাহলে এখন আমরা কি বলতে পারি, এই ত্রিভুজ দুইটা সর্বসম, ত্রিভুজ ও এ এম সর্বসম ত্রিভুজ ও বি এম। এখন তাহলে আমরা যে কোনো কিছু সমান বলতে পারবো এই ত্রিভুজে। তাহলে আমরা বলতে পারি যে এই কোণ সমান কি, এই কোণ, তাই তো? তাহলে কোণ, অতএব কি, কোণ ও এ, সরি ও এম এ, ও এম এ সমান কত, কোণ ও এম বি, তাই না? এখন আমাদের এটা সমান 90 ডিগ্রি দেখাইতে পারলেই কিন্তু হয়ে যাবে। এখানে আমরা দেখো এরা দুইজনে কিন্তু রৈখিক যুগল কোণ, তাই তো? রৈখিক যুগল কোণ। অথবা তুমি লিখতে পারো যে এখানে এ এম বি সমান কত, 180 ডিগ্রি না? কেন 180 ডিগ্রি, যেহেতু তোমার কি এবি, এবি একটা কি, জে আর এম কি এর মধ্যবিন্দু, তাই তো? তার মানে এটা কি 80 ডিগ্রি। তাহলে আমরা কি লিখতে পারি, এই যে এ এ বি এ এম বি, তাহলে এটার বদলে আমরা কি লিখতে পারি, এ এম ও বা ও এম এ, ও এম এ প্লাস কত, ও এম বি সমান কত, 180 ডিগ্রি। তাহলে আমরা জানি এই যে ও এম এ সমান ও এম বি, তাহলে ও এম এর জায়গায় যদি আমরা ও এম বি লিখে দেই, কোনো সমস্যা আছে কি? ও এম বি বা টু ও এম বি, টু ও এম বি সমান কত, 180 ডিগ্রি। অতএব ও এম বি সমান কত, 180 ভাগ 2 সমান কত, 90। তাহলে যেহেতু ও এম বি সমান 90 ডিগ্রি, 90 ডিগ্রি কখন হবে, যখন লম্ব হবে। অতএব কি, ও এম লম্ব এবি। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তাহলে এই যে আমরা যদি সর্বসম ধাপ পর্যন্ত আসতে পারি, তারপর কিন্তু বুঝাই যায় যে হ্যাঁ, এরপর হয়তো বা সর্বোচ্চ একটা দুটা লাইন থাকবে, সেটা তুমি উপপাদ্যের প্রমাণের দিকে তাকাইলেই বুঝতে পারবা যে তোমার একটা দুটা লাইন কি সেম টু সেম। এটা দেখো বিপরীত চাইছে তোমার এখানে, কাজে কি বলছে, অনুসিদ্ধান্ত, না অনুসিদ্ধান্তে না, কাজেই চাইছে। বলছে যে বৃত্তের কেন্দ্র থেকে ব্যাসভিন্ন অন্য কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে দেখো এবার তোমাকে বলছে, এবার ওরা বলে দিচ্ছে যে বৃত্তের কেন্দ্র
এই যে কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন জ্যার উপর কি অঙ্কিত লম্ব, এবার চাইছে যে এই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এই দুটা যোগ করে নিব। এখন ওরা বলেই দিছে তোমাকে যে ও এম লম্ব কত এ বি, এই ব্যাপারটা ওরা বলে দিছে, তোমাকে প্রমাণ করতে বলছে যে এ এম সমান কি বি এম, তাই তো এই জিনিসটা তোমাকে প্রমাণ করতে বলছে। তাহলে যেহেতু এটা বলে দিচ্ছে আমরা বলতে পারি এই দুইটা কোণ সমান, তাই না, ও এম লম্ব, তারপর ও এম সমান ও এম, ও এ সমান ও এ, তাহলে আমরা ত্রিভুজ দুটাকে কি সর্বসম বলতে পারি। যেহেতু ত্রিভুজ দুটা সর্বসম তাহলে এদের কি যে কোনো পার্ট সমান হবে, অতএব কি এ এম সমান বি এম। ঠিক আছে, এটা আরো সোজা। এইটাতে তো তারপরে এইটুকু পার্ট আমার করতে হয়েছে, এখানে এইটুকু পার্টও করার দরকার হয়নি। ঠিক আছে, এরপরে আমরা আসবো বইয়ের 18 নাম্বারটাতে। তাহলে দেখো বইয়ের 18 নাম্বারটাতে তোমার কি বলছে, বলছে যে বৃত্তের সকল যে কেন্দ্র থেকে সমদূরবর্তী। তাহলে বৃত্তের সকল যে, সকল সমান যে, সমান যে হইতে হবে। তাহলে এটা যদি একটা বৃত্ত হয়, ঠিক আছে, দেখো সমান যে না হলে কি হবে, আমি যদি এখানে একটা যে আঁকি ছোট্ট করে আর এখানে একটা যে আঁকি বড় করে, এই দুটো কি কখনো সমদূরবর্তী হবে না। তাহলে সমান যে মানে কি, এটাকে একদম যেখানে একটা এটাকেও এখানে একটা হবে, তাহলে এই দুটা কি সমদূরবর্তী হবে। ঠিক আছে, কিন্তু এখন এটা থিওরিটিক্যাল ভাবে বললে তো হবে না, আমাদের এটা প্রমাণ লাগবে। তাহলে দেখো এটা হলো আমাদের বৃত্ত, তাহলে এখানে আমি দুইটা যে আঁকলাম, যে দুইটা যে কি সমান। ঠিক আছে, তুমি চাইলে ওদের মতন, ওরা একটু আড়াআড়ি করে দিছে, তুমি চাইলে একটু আড়াআড়ি করেও দিতে পারো, একটু আড়াআড়ি করে সমান আর কি। আমার এখানে সমান হচ্ছে না, আমি তো আর মেপে করতেছি না, তোমরা মেপে করবা। ঠিক আছে, তাহলে দেখো ধরলাম যে এই দুইটা যে কি সমান, তাহলে এটা হলো সিডি, এটা হলো এ বি ও কেন্দ্র। ঠিক আছে, তাহলে আমাদের বলছে, তাহলে আমরা লিখি ও কেন্দ্র, বিশেষ নির্বাচন প্রশ্ন থেকে লিখবো, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি ও সিডি দুইটি সমান যে, তাই তো। তারপর কি ওই, এই যে ওই ও ও এফ যথাক্রমে কেন্দ্র থেকে এ বি ও সিডি এর দূরত্ব নির্দেশ করে। প্রমাণ করতে হবে যে ওই এফ, প্রমাণ চাইছে কি ওই সমান ও এফ সমদূরবর্তী না, দূরত্ব কি ও থেকে এ বি এর দূরত্ব কি ওই, আর ও থেকে সিডি এর দূরত্ব কি ও এফ, তাহলে এই দুটো সমান, তাই তো। এখন তাহলে এভাবে হুট করে তো আমরা কোনো কিছু প্রমাণ করতে পারবো না, তাহলে অঙ্কন করব ও কমা সি আর ও কমা ডি যোগ করি, অর্থাৎ প্রমাণ পর্যন্ত যাইতে যে যে জিনিসটা আমাদের লাগছে না, পরে এক্সট্রা করে আমরা সেটা করছি, এটাকেই আমরা অঙ্কনে দিয়ে দেবো। এবার দেখো আমরা প্রমাণ করব। প্রমাণে আমার চাইছে কি ওই ইকুয়ালস টু ও এফ, এই জিনিসটা চাইছে, তাই তো। তাহলে ওই কি এই ত্রিভুজের পার্ট, ও এফ কি এই ত্রিভুজের পার্ট, তাই না। তাহলে এখন আমি যদি এই দুইটা ত্রিভুজ সর্বসম প্রমাণ করতে পারি তাহলেই কিন্তু আমাদের হয়ে যাবে। তাহলে ত্রিভুজ, দেখো এখানে আমি তোমাদেরকে প্রথমে দেখাই দিচ্ছি ও এ ই এবং ত্রিভুজ ও সি এফ এ। তাহলে দেখো এখানে আমরা কয়টা জিনিস সর্বোচ্চ সমান পাইতে পারি, আমাদেরকে বলেই দিছে যে এখানে আমরা ও এ সমান ওসি পাবো, তাই না। ও এ সমান ওসি পাবো কেন, একই বৃত্তের ব্যাসার্ধ, তাই তো, একই বৃত্তের ব্যাসার্ধ। এখন দেখো আর কোনো কিছু কি আমি সমান পাচ্ছি, আর কোনো কিছু সমান পাচ্ছি না, কিন্তু আমার তিনটা জিনিস কিন্তু এখানে সমান দেখাইতেই হবে। কাজেই তুমি যদি এক সাইডে একটু করে দেখো, মিলায় নাও যে দেখি তো এখানে আমি কয়টা জিনিস পাই সমান, তাহলে কিন্তু ইজিলি বুঝতে পারবা। তাহলে এখানে তিনটা জিনিস সমান পাওয়ার জন্য আমার আরো কিছু কাজ করতে হবে, সেই কাজটা আমি তোমার এই সাইডে করে দিচ্ছি, কিন্তু এইটার আগে তোমার ওই কাজটুকুই করে আসতে হবে, কারণ এটা যেহেতু সর্বসম দেখাই দিই তোমার কি প্রমাণ শেষ। কাজে তুমি যখন খাতার এক সাইডে দেখবা যে এখানে তুমি জাস্ট একটা জিনিস পাচ্ছ, তখন প্রমাণ দিয়ে তুমি আরো বাকি দুইটা জিনিস আগে সমান করে নিবা। তাহলে দেখো আমাদের কিন্তু বলে দিছে যে এ বি সমান কি সিডি, বলে দিছে না, এ বি সমান যে সিডি বলে তো দিছে নাকি। তাহলে এইখান থেকে যদি আমরা এই আর সি এর সমান আনতে পারি তাহলেই কিন্তু হয়ে যাবে। আমাদের দেখো এখানে আরো কি বলছে যে বৃত্তের সকল সমান যে কেন্দ্র থেকে সমদূরবর্তী, এই এই কথাটা প্রমাণ করতে বলছে। এটা থেকে আমরা জাস্ট এ বি সমান সিডি পাচ্ছি, আমাদের আরো কিছু জিনিস প্রমাণ করতে হবে। এখন দেখো আমরা যদি
তাহলে এইখানে দেখো যে আমরা কিন্তু ওই আর ও এফ কি করেছিলাম, ওই আর ও এফ কিন্তু লম্ব এঁকেছিলাম, তাই না? যেটা আমাদের দূরত্ব নির্দেশ করে। বাঁকা তেরা করে যদি আঁকি তাহলে এটা কি দূরত্ব কখনো নির্দেশ করবে? দূরত্ব মানে কি? দূরত্ব মানে সবসময় সোজা পথ না। দূরত্ব মানে আমরা জানি যে একটা বিন্দু থেকে অপর বিন্দুর দূরত্ব কত, এইভাবে বের করলে কিন্তু দূরত্ব হবে না, সোজা পথ। তাহলে সোজা পথ মানে কি? সেটা লম্ব। তাহলে ওই লম্ব ও এফ এটা কিন্তু আমরা বিশেষ নির্বাচনী প্রমাণের জন্য এঁকে ফেলছি। তাহলে দেখো আমরা কি বলতে পারি, যেহেতু ওই লম্ব, আমাদের আরো এই একটা জিনিস ছাড়া আরো দুইটা জিনিস সমান প্রমাণ করতে হবে। ওই লম্ব কত? এ বি, তাই না? এবং ও এফ লম্ব কত? সিডি। তাহলে দেখো ওই লম্ব যদি এবি হয় আর ও এফ লম্ব যদি সিডি হয়, তাহলে আমরা কি বলতে পারি যে ও ই এ সমান কত? এক সমকোণ, তাই তো? এক সমকোণ। সেম ভাবে ও এফ সি সমান কত? ও এফ সি সমানও কত? এক সমকোণ। এটা এটার জন্য, ঠিক আছে? তাহলে আমরা এই দুইটা কি সমান বলতে পারি যে ও ই এ সমান ও এফ সি। এখন দেখো যে আমরা কিন্তু এই ত্রিভুজের এই যে এই দুইটা যে ত্রিভুজ নিচ্ছি, এইখানে একটা পাইছি, এইখানে একটা, দুইটা। আরো একটা জিনিস আমাদের সমান প্রমাণ করতে হবে, সেটা হলো যে দেখো আমাদের এখানে কি বলছে, ওরাই বলে দিছিল যে এ বি ইকুয়ালস টু কত, আবার এটা দিয়ে কিন্তু শুরু করতে হবে, ঠিক আছে? এখানে তাহলে এ বি সমান কত? সিডি। কি দেওয়া আছে? এটা ওরাই বলছে, তাই না? দেওয়া আছে। এখন দেখো আমরা কি বলতে পারি যে এই হাফ এই সমান কি? ওবি মানে কত? হাফ এই। হাফ কত? সিএফ, তাই তো? কেন? আমরা জানি কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন কোন জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে কি করে? সমদ্বিখণ্ডিত করে। কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন জ্যায়ের উপর অঙ্কিত লম্ব, ব্যাস ভিন্ন জ্যায়ের উপর অঙ্কিত লম্ব আমি আর লিখছি না, ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। তার মানে অঙ্কিত লম্বটা কি? ওই ওই এবি কে যদি সমদ্বিখণ্ডিত করে, তাহলে এইটা কি হবে? এবি এর অর্ধেক হয়ে যাবে না? তাহলে হাফ হাফ দুই সাইড থেকে যদি কাটা দিই আমাদের কি হবে? এ ইকুয়ালস টু সিএফ, ঠিক আছে? এ ইকুয়ালস টু কত কত হয়? সিএফ। এখন দেখো এই ত্রিভুজের কিন্তু আমি এই যে এ ইকুয়ালস টু সিএফ পেয়ে গেলাম। তাহলে আমার তিনটা জিনিস কিন্তু এখন প্রমাণ হইলো। তাহলে আমি এই দুইটা পার্ট আগে করে পরে আমরা লিখবো ত্রিভুজ এ ও ই ও ত্রিভুজ ও সিএফ এ ও ইকুয়ালস টু ও সি, যেটা একই বৃত্তের ব্যাসার্ধ, এ ইকুয়ালস টু কত? সিএফ, যেটা আমরা বের করে নিচ্ছি আগেই, ঠিক আছে? তারপর কত? ও ই এ ইকুয়ালস টু কত? ও এফ সি, ঠিক আছে? যেটা সমান এক সমকোণ, এটাও আমরা বের করে নিচ্ছি। তাহলে আমরা এই ত্রিভুজ দুটাকে কি সর্বসম বলতে পারি না? যদি এই ত্রিভুজ দুটাকে আমরা সর্বসম বলতে পারি, তাহলে এই ত্রিভুজ দুইটার যা কিছু আছে সবকিছুকে এখন আমরা সর্বসম বলতে পারবো। তাহলে আমরা বলতে পারি যে ওই ইকুয়ালস টু কত? ও এফ, ঠিক আছে? এটাই হলো প্রমাণ। এই যে সর্বসম, সর্বসমের জন্য তিনটা জিনিস লাগে। তুমি আগে খাতার এক সাইডে দেখে নিবা যে ওই দুইটা ত্রিভুজের মধ্যে তুমি কয়টা জিনিস পাও। জয়টা জিনিস পাও ওইটা বাদ দিয়ে বাকি অন্যগুলাতে তোমার কি চিন্তা করতে হবে যে অন্য দুইগুলা তুমি কিভাবে দেখাবা। যেমন আমরা জানি যে দূরত্ব নির্দেশ করতেছে, ওই দূরত্ব কি সবসময় লম্ব ভাবে নির্দেশ করে। দূরত্ব কিন্তু আঁকা বেঁকা পেঁচানো ভাবে দূরত্ব নির্দেশ করে না, সবসময় লম্ব দূরত্বটাই কি দূরত্ব। তার মানে এটা লম্ব, লম্ব থেকে কি পাবো? আমি এক সমকোণের প্রমাণটা পাবো। আর আমরা জানি কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব কি করে? ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। এটা আমরা উপপাদ্য 17-তে পড়ছি। একটা উপপাদ্য আমরা আরেকটার সাইড নোট হিসেবে ইউজ করতে পারবো, ঠিক আছে? দেখো সেম টু সেম এই জিনিসটারই উল্টা ব্যাপারটা আমাদের কোথায় যাইছে? উপপাদ্য কততে চাইছে? এটার উল্টা ব্যাপারটা 19-এ চাইছে। এখানে আমাদের বলে দিচ্ছে বৃত্তর কেন্দ্র থেকে সমদূরবর্তী। এখানে বলে দিচ্ছে যে সমদূরবর্তী মানে ও ইকুয়ালস টু ও এফ, এই কথাটা বলে দিচ্ছে যে দুইটার সমান প্রমাণ করতে চাইছে। তার মানে ওরা আমাদেরকে বলে দিচ্ছে যে ও ইকুয়ালস টু কি হবে? ও এফ হবে, এটা ওরা বলছে। আর প্রমাণ করতে হবে যে এ বি ইকুয়ালস টু কত? সিডি, ঠিক আছে? তাহলে এটা যেহেতু ওরা বলে দিচ্ছে, তাহলে আমরা বিশেষ নির্বাচন প্রশ্ন থেকে লিখতে পারবো, আমি আর সেটা বলছি না। তাহলে প্রমাণে আমরা চলে যাব ডাইরেক্ট। প্রমাণে এখন আমরা কি, যেহেতু এবি আর সিডি কি, এবি হলো এটা, সিডি হলো এটা, তাহলে আমি যদি এই সমান সিএফ প্রমাণ করতে পারি, পরে সেটাকে 2 দ্বারা গুণ দিলেই তো এবি হয়ে যায় নাকি? আমি যদি এই সমান কত সিএফ প্রমাণ করতে পারি, এরপর কি করি? দুই পাশে 2 দিয়ে গুণ দিই। 2 এই মানেই কত? এবি না? তাহলে এই সমান সিএফ প্রমাণ করতে গেলে আগে আমার কি করতে হবে? ওই ও এ ই আর ও সি এফ ত্রিভুজটা সর্বসম প্রমাণ করতে হবে। তাহলে ত্রিভুজ ও এ ই
এবং ত্রিভুজ ও সি এফ এ আমরা দেখি যে কয়টা তথ্য পাই। এটা কিন্তু তুমি সাইডে আগে দেখে নিবা যে কয়টা তথ্য সমান পাচ্ছ। বলে দিছে ম্যাথে, মানে জ্যামিতিতে বলেই দিছে যে ও ইকুয়ালস টু কত, ও এ বলে দিছে না যে সমদূরবর্তী, তারপর আমরা কত ও ইকুয়ালস টু কত, ও ইকুয়ালস টু কত ও সি, একই বৃত্তের ব্যাসার্ধ, তাই তো। তাহলে এখন আমাদের আরেকটা জিনিস লাগবে। আরেকটা জিনিস কি লাগবে? কোণ বা আরেকটা বাহু। বাহু তো না, বাহু যেহেতু আমাদের প্রমাণই চাইছে, এখন আমাদের আরেকটা কোণ সমান দেখাইতে হবে। তাহলে আরেকটা কোণ সমান আমরা কিভাবে দেখাবো? দেখো আমরা কিন্তু জানি যে তোমার কি হয়, কেন্দ্র থেকে ব্যাসভিন্ন কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে কি করে, সমদ্বিখণ্ডিত করে। তাহলে কেন্দ্র থেকে, মানে আমাদের বলছে যে বৃত্তের কেন্দ্র থেকে সমদ্রবর্তী সকল যে কি পরস্পর সমান। তাহলে কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এই যে ওই যেহেতু আমাদের এবি কে সমদ্বিখণ্ডিত করছে, তার মানে আমাদের ওই যেহেতু দূরত্বটা নির্দেশ করতেছে, ওই কিন্তু কি এখানে লম্ব, তাই তো। ওই লম্ব কি এবি। তাহলে ওই লম্ব যদি আমাদের এবি হয়, সেম ভাবে ও এফ লম্ব আমাদের কত, সিডি। তাহলে আমরা বলতে পারি যে এই যে এই ও ই এ আর ও এফ সি কোণটা কি 90 ডিগ্রি, তাই না? তাহলে এই দুইটা কোণ আমরা সমান দেখাইতে পারি। তাহলে এই যে দুইটা বাহু আর একটা করে কোণ যখন সমান দেখাইলাম, কোনটা কোণ, ই কোণ আর কত এফ কোণ, কোন শর্তে, লম্ব হওয়ার শর্তে, তাই তো। তাহলে যেহেতু আমাদের এটা লম্ব হইছে, তার মানে আমরা ত্রিভুজটাকে কি বলতে পারি, সর্বসম বলতে পারি। সর্বসম হলে আমরা কি বলতে পারি যে এই সমান কত সিএফ, তাই তো। এখন আমরা কি করতে পারি, 2 গুণ দিতে পারি, 2 এই সমান কত 2 সিএফ। তাহলে 2 এই সমান আমরা কি লিখতে পারি, এবি, আর 2 সিএফ সমান আমরা কি লিখতে পারি, সিডি। তাহলে কেন 2 এই, মানে এটার দ্বিগুণ আমরা বলতে পারি যে কেন্দ্র থেকে ব্যাসভিন্ন কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে কি করে, সমদ্বিখণ্ডিত করে। যেহেতু সমদ্বিখণ্ডিত করে, তার মানে ওটার দ্বিগুণ হইলেই আমাদের এটা মিলে যাবে, ঠিক আছে। তাহলে এইটা হলো আমাদের 19 নাম্বার উপপাদ্যটা। তারপরে দেখো যে আমাদের কত 26 নাম্বার। এবার দেখো 26 নাম্বারে আমাদের কি বলছে, বলছে যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তে দুটি স্পর্শক টানলে, 26 নাম্বার। তাহলে এটা হলো বৃত্ত, এর বহিস্থ একটা বিন্দু, এখানে দুইটা স্পর্শক যদি আমরা টানি, ওদের কথা অনুসারে দুইটা স্পর্শক টানলে ওই বিন্দু থেকে স্পর্শক বিন্দুদ্বয়ের, ওই বিন্দু থেকে স্পর্শ বিন্দুদ্বয়ের দূরত্ব সমান, ঠিক আছে। এই বিন্দু থেকে স্পর্শ বিন্দু কোনটা, এটা, এই দূরত্বটা কত সমান হবে। তার মানে এটা যদি পি পি হয়, তাহলে পি এ ইকুয়ালস টু কত হবে, পিবি। ধরলাম যে বৃত্তের কেন্দ্রটা কত, বৃত্তের কেন্দ্র ধরে নিলাম যে ও, ঠিক আছে। তাহলে আমরা এই কথাটাই বিশেষ নির্বাচনে লিখে ফেলবো প্রশ্ন অনুযায়ী। এখন দেখো এইভাবে তো হুট করে আমরা কোনো কিছু প্রমাণ করতে পারবো না, কাজে আমাদের কি করতে হবে, এই দুটা যোগ করে দিব। তাহলে অঙ্কনে লিখবো যে ও এ কমা ওবি কমা ত্রিভুজ বানায় নিতে হবে, ওপি যোগ করি। কেন ত্রিভুজ, কারণ পি এ সমান পিবি যেহেতু আমি প্রমাণ করবো, এই দুটাকে আলাদা একটা ত্রিভুজ, আলাদা দুইটা ত্রিভুজে কনভার্ট করে নিলেই কিন্তু আমরা বের করে ফেলতে পারবো, তাই তো। এখন তাহলে আমি যদি ত্রিভুজ, আমি দেখে নিই যে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা সর্বসময়ের জন্য আমার কি তিনটা তথ্য লাগবে, আমি কয়টা তথ্য পাবো। তাহলে যদি এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা নেই, তাহলে দেখো আমরা আগে খাতার অ্যাপ দেখে নিব যে ও এ ইকুয়ালস টু কত, ও বি, তাই না। এটা কেন ও এ ইকুয়ালস টু ও বি কেন, কারণ আমরা জানি যে একই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে, এরপর কত ওপি ইকুয়ালস টু কত ওপি, কেন সাধারণ বাহু। এরপরে আমরা কি করব, তাহলে পি এ ইকুয়ালস টু পিবি, এটা তো চাইছি, মানে আরেকটা বাহু তো প্রমাণই চাইছে, তার মানে আমাদের আরেকটা কোণ সমান 90 ডিগ্রি প্রমাণ করতে হবে। তাহলে আরেকটা কোণ 90 ডিগ্রি প্রমাণ করার জন্য আমরা এখন 90 ডিগ্রি না, মানে যে কোনো একটা কোণ প্রমাণ করতে পারলেই হইলো। তাহলে এখন আমরা কি করব, এখানে 90 ডিগ্রি প্রমাণ করব কিভাবে। দেখো আমরা জানি যে স্পর্শক এবং স্পর্শ, কোন বৃত্ত থেকে অঙ্কিত স্পর্শক যদি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর কি হয়, লম্ব হয়, তাহলে আমরা কি বলতে পারি যে অঙ্কিত স্পর্শক স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর কি লম্ব। তাহলে আমরা বলতে পারি যে এপি লম্ব কি ও এ। এটা আমরা আগের উপপাদ্যে করে আসছি, ঠিক আছে। তাহলে লিখবা কোন বৃত্তে অঙ্কিত স্পর্শক
অঙ্কিত স্পর্শক স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব। স্পর্শ, দেখো তো এই যে এটা কি স্পর্শক না? স্পর্শক এটা, তাহলে স্পর্শ বিন্দু কোনটা? এটা। বৃত্তকে স্পর্শ করছে এটা, তাহলে স্পর্শক এই যে স্পর্শ বিন্দুগামী এই যে ব্যাসার্ধের উপর লম্ব। স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব। ঠিক আছে, তাহলে অঙ্কিত স্পর্শক স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব, তাহলে আমরা এটা লিখতে পারি। যদি আমরা এপি লম্ব হয়ে লিখতে পারি তাহলে আমরা লিখতে পারি যে ও এ পি সমান কত? 90 ডিগ্রি। তাহলে এই ব্যাপারগুলোর আগে কিন্তু আমার প্রথম যখন আমরা শুরু করব প্রমাণ, আমি দেখে নিলাম যে দুইটা জিনিস পাই আর একটা জিনিস পাই না। আগে ওই একটা জিনিস আমার সমান প্রমাণ করে নিয়ে তারপর আমরা ত্রিভুজ দুইটা সর্বসময় চেপে যাব। বুঝা কি গেছে? যেন সর্বসময় চেপে গেলে তিনটা জিনিসই সমান দেখাইতে পারি। তাহলে সেম ভাবে আমরা এটাকেও কি বলতে পারি যে ও বি পি সমান কত? 90 ডিগ্রি, তাই না? তাহলে কি ও এ পি আর ও বি পি সমান। এখন যদি আমরা কি ত্রিভুজ ও এ পি আর ত্রিভুজ এবং ত্রিভুজ কি ও বি পি নেই, ও বি পি নেই, তাহলে কিন্তু আমরা এখানে ও এ সমান কত? ও এ সমান ও বি, ও পি সমান ও পি, এবং কত এই যে এই কোণটা সমান 90 ডিগ্রি এইটা, তাই তো? তাহলে তিনটা জিনিস আমরা সমান পাইছি না। এখন আমরা ত্রিভুজটা তাহলে সর্বসম বলতে পারি, তাহলে পি ইকুয়ালস টু পিবি। বুঝা কি গেছে? তাহলে এই হলো আমরা ত্রিভুজ, যখনই যে কোনো কিছুতে আমরা ত্রিভুজ পাবো সর্বসম তথ্যতে যাব। এরপর দেখো আমরা 8.3 এর 5 এর গ, 8.3 এ 5 এর গতে এরকম একটা আছে, বৃত্তের ভিতরে একটা ত্রিভুজ আছে। 8.3 এর 5 এর গ। তাহলে দেখো এখানে কি বলছে? বলছে যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে 2.5 সেন্টিমিটার, এবি ইকুয়ালস টু 3 সেন্টিমিটার, বৃত্তের ব্যাসার্ধ 2.5 সেন্টিমিটার, এবি ইকুয়ালস টু 3 সেন্টিমিটার, এবং বিডি কোণ এডিসি এর সমদ্বিখণ্ডক। তো আমার যতটুকু তথ্য লাগবে আমি শুধু ততটুকু তথ্যই আঁকবো, বেশি আঁকার দরকার নাই। তাহলে আমাদের এটা হলো এ বি সি ডি। আমার এইটুকু তথ্য হলেই হবে, মাঝখানের দাগটার আমার দরকার নাই। মাঝখানের দাগটা দিতে কারণ আমাদের খ নাম্বারের চিত্রটা তখন হইতো এই যে এরকম। ঠিক আছে, এই যে এই রেখাটা কমপ্লিট করতে হইতো, এটা খ নাম্বারের জন্য। আমার গ নাম্বারে মানে যখন আমার যতটুকু দরকার আমি তখন ততটুকুই আঁকবো। এখন দেখো এখানে আমার কি বলে নিছে, আমার প্রমাণে বলছে যে এবি ইকুয়ালস টু কত প্রমাণ করতে হবে? বিসি। এবি কিন্তু এই ত্রিভুজের পার্ট, বিসি কোনটা? এই ত্রিভুজের পার্ট। তাহলে আমি এই দুইটা ত্রিভুজকে সর্বসম দেখাইলেই আমাদের হয়ে যাবে। এখন সর্বসম দেখানোর জন্য আগে আমি খাতার সাইডে বা কোশ্চেনেই তোমরা ছোট করে দেখো যে তিনটা জিনিস প্রমাণ করতে পারো কিনা। তাহলে কত হয়? আমরা জানি যে এই দুইটা ত্রিভুজ যদি নেই, বিডি সমান বিডি, কেন? সাধারণ বাহু, তাই তো? তারপর দেখো তো আমরা জানি যে ব্যাস থেকে যদি কোনো বৃত্তের পরিধি পর্যন্ত কোণ আঁকা হয় সেটাকে বৃত্তস্থ কোণ না? এই যে কোনো একটা বৃত্তের ব্যাস থেকে পরিধি পর্যন্ত কোণটা, ঠিক আছে, পরিধিকে যদি তোমার টাচ করে সেটা কি বৃত্তস্থ কোণ। তাহলে এটা কি বৃত্তস্থ কোণ, এটাও কি বৃত্তস্থ কোণ। বৃত্তস্থ কোণগুলো কত হয়? এক সমকোণ হয়, এটার প্রমাণ আমরা পড়বো। ঠিক আছে, তাহলে বৃত্তস্থ কোণ যেহেতু দুইটাই, আমরা এই দুইটাকে কি বলতে পারি? বিসিডি বা বিসিডি লিখলেই হইলো। তারপর কি বি এ ডি, এই দুইটা সমান কি 90 ডিগ্রি না? কেন? দিবা যে বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণ। এরপর দেখো তা আর কি সমান দেখাইতে পারি আমরা। আর আমাদের কিন্তু এখানে বলে দিচ্ছে যে বিডি কোণ এডিসি এর সমদ্বিখণ্ডক। তাহলে এই বিডি যেহেতু কোণ এডিসি কে কি করছে? সমান ভাগে ভাগ করছে, আমরা বলতে পারি তাহলে এ ডি বি সমান কত? বিডিসি। কেন? কারণ কি যে সাইড নোটটা এই যে বিডি কোণ এডিসি এর সমদ্বিখণ্ডক। তাহলে আমি কিন্তু তিনটা জিনিসই পাচ্ছি। তাহলে তুমি প্রমাণটা ডাইরেক্ট ত্রিভুজ দিয়েই শুরু করতে পারো, কোনো কিছু তোমার আগে সমান করে নিতে হচ্ছে না। তাহলে ডাইরেক্ট তুমি লিখতে পারবা প্রমাণ ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ বিডিসি। ঠিক আছে, লিখে এই তিনটা প্রমাণ পাইলা। অতএব ত্রিভুজ এবিডি সর্বসম ত্রিভুজ বিডিসি। তাহলে আমরা বলতে পারি যে অতএব এবি সমান বিসি, প্রমাণিত। তারপরে দেখো আমাদের কত 8.4 এর
5 এর গ, তো 8.4 এর 5 এর গতে যদি যাই, এখানেও একটা ত্রিভুজের প্রমাণ চাইছে। দেখো 5 এর গ যদি আমরা আঁকি, এখানে কি বলছে, বৃত্তের মধ্যে ত্রিভুজ আর কি, প্রমাণ করো যে ওপি রেখাংশ স্পর্শ জ্যায়ের লম্ব দ্বিখণ্ডক। ঠিক আছে, তাহলে এখানে দেখো ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের বহিস্থ বিন্দু পি, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের বহিস্থ বিন্দু কি, পি। বৃত্ত থেকে পি এ আর পিবি দুইটাই স্পর্শক আঁকছে, তাহলে আমরাও দুইটাই স্পর্শক এঁকে নিলাম, যে পি এ আর কত, পিবি। তাই তো, এখন বলছে যে এটা ও, এটা পি এ, এটা পি। তাহলে আমরা 8.4 এর 5 এর গ করছি। এখানে কি বলেছে, প্রমাণ করো যে ওপি রেখাংশ স্পর্শ জ্যায়ের লম্ব দ্বিখণ্ডক। স্পর্শ জ্যা মানে এই যে স্পর্শ বিন্দুগুলা থেকে আমরা যদি জ্যা অঙ্কন করি, আমরা জানি ব্যাস ভিন্ন হয় যে, তাহলে স্পর্শ বিন্দুগুলা থেকে জ্যা অঙ্কন করলে কি, ওপি, ও কমা পি যদি যুক্ত করে দেই, তাহলে ওপি এই স্পর্শ জ্যায়ের লম্ব দ্বিখণ্ডক। অর্থাৎ ওপি স্পর্শ জ্যাটার নাম যদি আমরা এবি দেই, তাহলে কি হবে, এবি কে এটা এম দেই, সমান দুই ভাগে ভাগ করবে, অর্থাৎ এ এম ইকুয়ালস টু কি হবে, বিএম। ঠিক আছে, ওপি স্পর্শজের লম্ব দ্বিখণ্ডক, লম্ব দ্বিখণ্ডক মানে কি, সমান দুই ভাগে ভাগ করবে। ঠিক আছে, তাহলে এখন দেখো যে আমরা এ এম ইকুয়ালস টু বিএম এই জিনিসটা যদি প্রমাণ করব, এটা ইকুয়ালস টু এইটা, তার মানে এটা ত্রিভুজ, এটা ত্রিভুজ যদি আমরা সর্বসম প্রমাণ করতে পারি তাহলেই হবে। তাহলে এখন তোমরা বলতে পারো যে কেন এটা ত্রিভুজ এটা ত্রিভুজ সর্বসম প্রমাণ করলেও তো হয় নাকি, না আমরা সব সময় কেন্দ্রের সাথে যে ত্রিভুজটা হবে সেটা নেওয়ার চেষ্টা করব। তাহলে সুবিধা কি, তাহলে সবসময় আমরা ব্যাসার্ধ বলে একটা জিনিস কমন পাবো। ঠিক আছে, ব্যাসার্ধ, যে কোনো বৃত্তে যখন তুমি কোনো ত্রিভুজ প্রমাণ করতে যাবা তখন মাস্ট ব্যাসার্ধ একটা অপশন থাকবে, এটা মাথায় রাখবা। তো তোমার একটা জিনিস ইজিলি মিলে যাবে, সেটা হলো ব্যাসার্ধ ইকুয়ালস টু ব্যাসার্ধ। ঠিক আছে, এটা যদি মাথায় থাকে একটা পয়েন্ট কি ইজিলি বের করে ফেলতে পারছো। এই জন্য আমরা সবসময় কেন্দ্রের সাথে নিব যেন ব্যাসার্ধ, এই জন্য এই বৃত্তটা নিব। তাহলে আগে আমরা খাতার সাইডে মিলায় দেখবো যে যেহেতু আমাদের প্রমাণ কি এ এম ইকুয়ালস টু বি এম, আমরা তিনটা জিনিস পাই কিনা। যদি এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা নেই, তাহলে কি পাবো, ও এ ইকুয়ালস টু কি পাবো, ও বি। ও এম ইকুয়ালস টু কি পাবো, ও এম। এখন আর আরেকটা বাহু কি, এ এম আর বি এম, এটা তো আমাদের কাছে প্রমাণই চাইছে, তার মানে দুইটা বাহু সমান দেখাচ্ছি, আরেকটা কোণ সমান দেখাইতে হবে, কারণ আরেকটা বাহুর প্রমাণ ওরা নিজেই চাইছে। এখন কোণ আমরা কোনটা সমান দেখাবো, এখানে কি কোনো কোণ সমান কোনো কোণ বলার অপশন আছে, নাই। ওপি যে লম্ব এটা তো ওরা নিজেই চাইছে, তাই না, ওরা নিজেই চাইছে, কাজে এটাকে 90 ডিগ্রি বলারও কোনো অপশন নাই, এটাকে এটাকে আমরা বলারও কোনো অপশন নাই, কারণ অলরেডি আমরা এটা সমান জানি যে 90 ডিগ্রি, কিন্তু এইটার সম্পর্কে জানা নাই। এই কোণটা যদি আমরা কেন্দ্রের সাথে উৎপন্ন কোণটা যদি আমরা বের করতে পারি, দেখো তো এইটা সমান এটা যদি প্রমাণ করতে পারি কিভাবে, এই যে বড় ত্রিভুজটা থেকে এই কোণটা কিন্তু বড় ত্রিভুজেও আছে, তাই না, তাহলে আমরা যদি বড় ত্রিভুজ থেকে এই দুটা কোণ প্রমাণ করে আসি যে সমান, তারপর কি এই দুটা কোণ ছোট ত্রিভুজেও আছে, তাহলে ওখানে সমান প্রমাণ করে আসলে আমরা ছোট ত্রিভুজে এই দুটা কোণ ইউজ করতে পারবো। তাহলে এইটাই হলো এই জন্য আমাদের প্রথম কাজ। তাহলে আমরা তিনটা জিনিস পাইলাম না সমান, দুইটা পাইছি আরেকটা পাই নাই, তাহলে আগে ওই আরেকটাই সমান করে আসতে হবে। তাহলে প্রমাণ দেখো, প্রমাণ কি, আমাদের বড় ত্রিভুজ থেকে এই কোণ দুটা প্রমাণ করে আসবো। ত্রিভুজ এ ও পি ও ত্রিভুজ বি ও পি এ, বি ও পি এ কি হয়, ও এ ইকুয়ালস টু ও বি, কেন, একই বৃত্তের ব্যাসার্ধ। ওপি ইকুয়ালস টু ওপি, কেন, সাধারণ বাহু। এবং ও বি পি ইকুয়ালস টু কি, ও এ পি, এটা কেন, কারণ আমরা জানি বৃত্তের বহিস্থ কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক, এটা কি স্পর্শক না, স্পর্শ বিন্দু কোনটা, এটা দেখো তো বৃত্তে কোন বিন্দুতে স্পর্শ করছে, এটা। তাহলে স্পর্শক স্পর্শ বিন্দুগামী যে ব্যাসার্ধ থাকে এর উপর লম্ব হয়, লম্ব মানে কি 90 ডিগ্রি, তাহলে এটা সমান আমরা কত লিখতে পারি, এক সম কোণ, তাই তো। তাহলে এখন আমরা লিখতে পারি যে ত্রিভুজ এ ও পি সর্বসম ত্রিভুজ বি ও পি, তার মানে আমরা এখন এ ও পি আর বি ও পি এর সবকিছু সমান বলতে পারবো। তাহলে এই কোণটা সমান এই কোণটা বলতে পারবো, অর্থাৎ কত, এ ও পি সমান বি ও পি, এই কোণটা সমান বলতে পারি না। তাহলে আমরা ছোট ত্রিভুজেও কিন্তু আমাদের এই কোণটা আছে, তাই তো। তাহলে আমার কি বাহুটা যদি ছোট ত্রিভুজে, যেহেতু আমার বাহুটা কি ছোট আকারে আছে, ওপি নাই, কি আকারে আছে, পুরাটা নাই, এই পুরাটা নাই,
আমার কি আকার আছে, জাস্ট ও এম পর্যন্ত আছে, তাহলে আমরা বাহুটা ছোট করে নিলে তো আমার কোণের উপর কোনো এফেক্ট করতেছে না। তাহলে আমরা কি করে নিব, এ ও এম সমান কি বি ও এম, ঠিক আছে, ছোট ত্রিভুজের জন্য। তাহলে এখন দেখো, এখন আমরা কিন্তু ত্রিভুজ ও এ এম এবং ত্রিভুজ বি ও এম নিয়ে কাজ করতে পারবো। এখন আমাদের তিনটা জিনিস ইজিলি হয়ে যাবে, বি ও এম এ, ঠিক আছে। কি হয়, ও এ ইকুয়ালস টু ও বি একই বৃত্তের ব্যাসার্ধ, ও এম ইকুয়ালস টু ও এম সাধারণ বাহু, এবং কি এ ও এম সমান বি ও এম। তোমরা চাইলে এটাকে 1 নং দিতে পারো, যে 1 নং হতে। তাহলে দেখো, আমি কি এই দুইটা ত্রিভুজকে এখন সর্বসম বলতে পারি না, যে ত্রিভুজ ও এ এম সর্বসম ত্রিভুজ কি বি ও এম। তার মানে আমরা বলতে পারি অতএব এ এম ইকুয়ালস টু বি এম, কারণ এখন এখানে সর্বসম প্রমাণ হয়েছে, মানে সবকিছু সমান বলা যাবে, ঠিক আছে। তারপরে দেখো, তারপরে আমাদের আরেকটা ম্যাথ আছে এখানের 6 নাম্বারটা, 8.4 এর যে 6 নাম্বারটা, এটাও অনেকটা এইরকমই ম্যাথ। ছয় নাম্বারটা 8.4 এর, এখানে কি বলেছে, বলেছে যে দেওয়া আছে ও বৃত্তের কেন্দ্র এবং পি ও পিবি স্পর্শকদ্বয় বৃত্তকে যথাক্রমে এ ও বি বিন্দুতে ছেদ করছে। তাহলে ও বৃত্তের কেন্দ্র আর কি পি এ আর পি স্পর্শকদ্বয়ের একটা হলো পি এ আর একটা হলো পিবি, ঠিক আছে। তাহলে এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা পি। বলছে যে পিও এপিবি কে সমদ্বিখণ্ডিত করে, তাহলে আমি পিও যোগ করে দেই ও আর পি কে, তাহলেই তো পিও হয়, তাই না। বলছে এই যে পিও, এটা কি এপিবি কোনটা, এই কোনটাকে সমদ্বিখণ্ডিত করে। সমদ্বিখণ্ডিত করে মানে কি, সমান দুই ভাগে ভাগ করে, মানে এটা ইকুয়ালস টু কি হবে, এটা, তাই তো। তার মানে আমার প্রমাণে কি চাইছে, যে এপিও ইকুয়ালস টু কি হবে, বিপি ও। তাহলে আমি যদি এইখানে এটা এটা যোগ করে দেই আর ত্রিভুজটাকে সর্বসম প্রমাণ করি, তাহলেই তো আমি এটা ইকুয়ালস টু এটা বলতে পারবো, তাই না। তাহলে আমরা এখন আগে দেখি যে ত্রিভুজটাকে সর্বসম বলার জন্য আমার কি কি অপশন আছে। ও ইকুয়ালস টু ওবি একই বৃত্তের ব্যাসার্ধ, বলছি না বৃত্ত মানে ব্যাসার্ধ সমান হবে। ওপি ইকুয়ালস টু কত, ওপি, এবং কি এটা সমকোণ ইকুয়ালস টু এটা সমকোণ। কেন, আমরা জানি স্পর্শক কি হয়, স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব হয়, লম্ব মানে কি এক সমকোণ না। তাহলে আমরা যেহেতু তিনটা তথ্যই এখানে সমান পাচ্ছি, তার মানে আমরা ডাইরেক্ট প্রমাণে যাইতে পারবো। ডাইরেক্ট প্রমাণে বলতে ডাইরেক্ট এই ত্রিভুজটার প্রমাণেই কাজ করতে পারবো। ত্রিভুজ এ ও পি এবং ত্রিভুজ বি ও পি এ কি হবে, ও ইকুয়ালস টু ও বি একই বৃত্তের ব্যাসার্ধ, ওপি ইকুয়ালস টু ওপি সাধারণ বাহু, এবং কোণ ও এ পি ইকুয়ালস টু কত, কোণ ও বি পি। কেন এক সমকোণ, কেন এক সমকোণ, অবশ্যই সাইড নোট দিয়ে দিবা তোমরা, আমি কিন্তু সাইড নোট লিখছি না। যে বহিস্থ কোন বিন্দুতে অঙ্কিত স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব, ঠিক আছে। তাহলে আমরা কি বলতে পারি, এই ত্রিভুজ দুইটাকে সমান বলতে পারি, ত্রিভুজ এ ও পি সর্বসম ত্রিভুজ বি ও পি। অতএব আমরা বলতে পারি যে কোণ এ পি ও সমান কি কোণ বিপিও, ঠিক আছে। তাহলে এই হলো আমাদের 6 নাম্বার। এরপরে আমাদের ত্রিভুজ জাতীয় বাকি সবকিছু শেষ। এখানে আমাদের আরেকটা আমরা 6 অধ্যায়ের 15 নাম্বার উপপাদ্যটা বলেছিলাম যে ত্রিভুজ সূত্রের সাহায্যে। তাহলে আমরা দেখি যে 6 অধ্যায়ের 15। তো দেখো 6 অধ্যায়ের 15 নাম্বার উপপাদ্যটা আমি জাস্ট একটু ধরাই দিব। দেখো কি বলেছে, বলেছে যে এবিসি ত্রিভুজে, বলছে যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু সংযোগ রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্য তার অর্ধেক। তাহলে ত্রিভুজের আমরা যদি একটা ত্রিভুজ নেই এ বি সি, এর যে কোনো দুইটা বাহুর মধ্যবিন্দু ধরলাম যে এর মধ্যবিন্দু ডি, এর মধ্যবিন্দু ই, মধ্যবিন্দু সংযোগ রেখাংশ কি বলছে, যে তৃতীয় বাহুর সমান্তরাল। তার মানে ডি ই সমান্তরাল কি হবে, বিসি, আর কি হবে তৃতীয় বাহুটার কি হবে, অর্ধেক। তৃতীয় বাহু কেন বলছে, কারণ এবি আর এসি এর মধ্যবিন্দু আমি নিচ্ছি, এই দুইজন আমার আলোচনা হয়ে গেছে, তার মানে তৃতীয় বাহু কি এটা। তাহলে ডি ইকুয়ালস টু হাফ বিসি, ঠিক আছে। এই প্রমাণটাই আমার কাছে চাইছে।
তাহলে এখন দেখো যে আমরা যেটা করবো, আমি তোমাকে বলছি যে সর্বসম ত্রিভুজের যে কোনো কিছু প্রমাণ করবো মানে আমরা কি সর্বসম তত্ত্বতে যাব, তাই তো? তাহলে সর্বসম তত্ত্বতে যাওয়ার আগে এখানে আমাদের চিত্রটা জাস্ট একটু মাথায় রাখার চেষ্টা করবো এটার জন্য, যে আমরা কি করব, অঙ্কন করব। অঙ্কন কি ডি এর সমান করে আমরা এদিকে কি ইএফ পর্যন্ত বর্ধিত করব, ঠিক আছে? ডি কে ইএফ পর্যন্ত বর্ধিত করব, ডিই কে ইএফ পর্যন্ত এমন ভাবে বর্ধিত করব যেন কি হয়, ডিই ইকুয়ালস টু কি হয়, ইএফ হয়। তারপর আমরা কি করব, সি কমা এফ টা যোগ করে দিব, ঠিক আছে? এইটুকু আমাদের অঙ্কনে আলাদা এক্সট্রা করে করার লাগবে। এরপর দেখো, এরপর আমরা যেহেতু এই ত্রিভুজটা কমপ্লিট করছি, এই ত্রিভুজ আর এই ত্রিভুজ নিয়ে কাজ করব, কারণ এই ত্রিভুজ আর এই ত্রিভুজ নিয়ে কাজ করলে আমাদের এখানে ডিই টা আসবে, আর মানে সমান্তরাল ব্যাপারটা আমরা ইনক্লুড করতে পারবো, যে এক্সট্রা করে যেহেতু এই ত্রিভুজটা নিছি। তাহলে দেখো প্রমাণে কি হবে, ত্রিভুজ এ ডি ই ও ত্রিভুজ সি ই এফ এ, ঠিক আছে? এখানে মূলত আমরা সমান্তরাল প্রমাণ করার জন্য, আমি যদি এইটার সমান্তরাল ব্যাপারটা আমরা এখান থেকে পাবো, দেখো এই জন্য আমি এটার সাথে এটা নিচ্ছি। আমি যদি এইখান থেকে এইটা সমান্তরাল এটা প্রমাণ করতে পারি, তার মানে এটা সমান্তরাল এটা মানে কি, পুরো বাহুটাই এটা সমান্তরাল, তাহলে এটা সমান্তরাল যদি এইটা হয়, তাহলে আমরা নিচের দুইটাও কি সমান্তরাল বলতে পারবো, তাই না? এটা সমান্তরাল এইটা, আর এটা সমান্তরাল মানেই তো ডি সমান্তরাল, আমার টার্গেট মূলত হলো এটা। তাহলে ত্রিভুজ এ ডি ই ও ত্রিভুজ সি ই এফ এ কি হবে আমাদের, এডি সমান কি, এই সমান সি, এই সমান সি, কেন, ই এসি এর মধ্যবিন্দু, ই এসি এর মধ্যবিন্দু, ঠিক আছে? এটা হলো সাইড নোট। এরপর আর কি হয়, ডি সমান ইএফ, ডিই সমান ইএফ, কেন, অঙ্কন অনুসারে, আমরা অঙ্কনই করছি এভাবে, অঙ্কন অনুসারে, ঠিক আছে? এরপর আর কি বাকি থাকে, তাহলে আমরা বলতে পারি যে এখানে কি হবে, এই কোণ সমান কি, এই কোণ, তাই না? অথবা এই কোণ সমান আমরা কি বলতে পারবো, এই কোণ। যদি এই কোণ সমান এই কোণ বলি তাহলে কি বিপরীত কোণ, আর যদি এই কোণ সমান এই কোণ বলি তাহলে আমাদের কি একান্তর কোণ। বুঝা কি গেছে? তাহলে আমরা লিখতে পারি যে বিপরীত কোণ কত, ডিই এ সমান এফ ই সি, এটা আমাদের কি বিপরীত কোণ, তাই তো? তাহলে এটা যেহেতু আমাদের বিপরীত কোণ, তাহলে এখন আমরা ত্রিভুজ দুটাকে কি সর্বসম বলতে পারি। সিই এফ, ঠিক আছে? তাহলে এখন আমরা এখানে সবকিছুকে সমান বলে দিতে পারি, যে এর কি এটা কোণ সমান এটা কোণ, তারপরে এটা কোণ সমান এটা কোণ, তাই না? দেখো তো, তাহলে অতএব আমরা যদি এখানে লিখি, এইদিকে লিখছি আমি, অতএব এ ডি ই ইকুয়ালস টু সি এফ ই, সি এফ ই, আবার কি এ ডি এ ডি এ ই সমান এখানে কি, এই কোণ সমান এখানে কি এফ সি, এফ সি ই, তাই তো, এফ সি ই। তাহলে এটা কিন্তু কি একান্তর কোণ, তাই না? এটা একান্তর কোণ, একান্তর কোণ মানে কি বলতো, যে দুইটা কোণ কখন একান্তর হয়, এইটার এই দিকে আর এই দিকের কোণটা কি একান্তর তখনই হবে যখন এই যে এই বাহুটা আর এই বাহুটা কি হবে সমান্তরাল, ঠিক আছে? এই যে দুইটা বাহু যদি সমান্তরাল হয় এবং একটা বাহু যদি তাদের ছেদক হয়, তাহলে বাহুটার এই পাশের আর ওই পাশের কোণটা কি হয়, সমান হয়। তাহলে এইখানে দেখো তো, এইটা আর এইটা যদি সমান্তরাল হয় আর এইটা যদি তাদের কি হয়, ছেদক হয়, তাই তো? তাহলে এখন দেখো যে আমি যেহেতু এই তথ্যানুসারে আমরা যেহেতু বিপরীত কোণটা এখানে পাইছি, বিপরীত কোণ সমান থেকে আমরা তিনটা সর্বসম বলছি, তাহলে বাকি জিনিসগুলো সমান, এইটা কোণ সমান এটা কোণ। এখন যেহেতু আমার এইটা কোণ সমান এটা কোণ আসছে, এটা কোণ সমান এটা কোণ আসছে, তার মানে আমরা এটাকে কি বলতে পারি,
যে এটা কোণ সমান এটা কোণ আসছে, তার মানে কোন থিওরিতে আসছে? একান্তর কোণের থিওরিতে আসছে। আর একান্তর কোণের থিওরিতে আমাদের কি হয়, যেহেতু এটা একটা ছেদক, তার মানে তার যে বাকি দুই পাশে দুইটা কি আছে, বাহু আছে, এই দুইটা মাছ কি হবে? সমান্তরাল। তার মানে আমরা বলতে পারি যে এডি সমান্তরাল কত? সিএফ। ঠিক আছে, যেহেতু এডি সমান্তরাল সিএফ, তার মানে এডির বদলে আমরা কি বলতে পারি যে এবি সমান্তরাল কি হবে? সিএফ হবে। ঠিক আছে, তাহলে এডি যা, এই দেখো তো এডি রেখাকে আমরা এবি পর্যন্ত বাড়াইলে কি হয়? এবি সমান্তরাল কি? সিএফ হয় না? তাহলে এই কথাটাই আমরা এখানে বলছি। ঠিক আছে, আবার দেখো আমাদের যেহেতু বিডি সমান কত? এডি সমান কত? সিএফ, তাই না? তাহলে আমরা এই এবির বদলে কি, আমরা এই এবির বদলে কি লিখতে পারি? এবির বদলে আমরা কি বিডি লিখতে পারি না এখানে? কারণ আমাদের এই এডি মানেই কত? এডি এডি যদি সমান্তরাল হয় এবি সমান্তরাল হবে, এবি সমান্তরাল হলে আমাদের কত? বিডিও সমান্তরাল হবে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি যে বিডি সমান্তরাল কত? সিএফ, তাই তো? তাহলে এখন দেখো বিডি আর সিএফ, এই যে দেখো বিডি আর কি সিএফ যদি সমান আর সমান্তরাল হয়, তার মানে আমরা জানি যে দুইটা বাহু যদি সমান এবং সমান্তরাল হয়, তাহলে কিন্তু সেটা দিয়ে আমাদের কি হতে পারে? সামান্তরিক হবে, তাই না? ঠিক আছে, তাহলে সেটা দিয়ে আমাদের কি হবে? সামান্তরিক হবে। তাহলে আমরা বলতে পারি অতএব বিডি এফসি কি একটা সামান্তরিক। সামান্তরিক, তাহলে আমি এটুকু মিশাই দিচ্ছি। যেহেতু বিডিএফসি একটা সামান্তরিক, তার মানে কি এই দুইটা বাহুও কি সমান্তরাল, তার মানে ডিএফ সমান্তরাল কি হবে? বিসি। ঠিক আছে, ডিএফ সমান্তরাল বিসি। ডিএফ যেহেতু বিসির সমান্তরাল, তার মানে কি হবে? ডিইও কি বিসির সমান্তরাল হবে, কারণ একই রেখা না? দেখো তো একই রেখা, তার মানে আমরা বলতে পারি এই দুটা সমান যেমন হবে তেমনি আবার কি সমান্তরাল যেমন হবে তেমনি সমানও হবে, যেহেতু সামান্তরিক। তাহলে আবার আমরা কি লিখতে পারি যে ডিএফ সমান কি লিখতে পারি বলতো? বিসি, তাই না? কেন? যেহেতু সামান্তরিক। তাহলে ডিএফ সমান বিসি, ডিএফ সমান কি ডিই প্লাস কত? ইএফ সমান কত? বিসি। তাহলে এখন দেখো যে ডিই সমান ইএফ, এটা কিন্তু আমরা এখানে পাইছি, তাই না? তাহলে আমি ডিই, আমার লাগবে কি ডিই, তাহলে আমি ইএফ এর বদল কি ডিই বসায় দেই, সমান কত? বিসি। তাহলে কত? 2 ডিই সমান কত? বিসি। অতএব ডি সমান কত? হাফ বিসি। এটাই आंसर। ঠিক আছে, এই যে আমরা সর্বসম তত্ত্ব থেকে জাস্ট করে কি সমান্তরাল ব্যাপারটা প্রমাণ করতে হবে। যে আমরা যদি সর্বসম প্রমাণ করতে পারি, তখন এখানে একান্তর কোণটা বলতে পারতেছি। এর আগে কিন্তু আমরা এটাকে একান্তর কোণ বলতে পারবো না, কারণ দেখো যদি আমাদের এই দুইটা রেখা সমান্তরাল না হয়, একটা রেখা যদি এভাবে থাকতো, একটা রেখা যদি এইভাবে থাকতো, তখন কি এই কোণ দুটা সমান হইতো? হইতো না। যেহেতু আমি সর্বসম প্রমাণ করে কি করছি, এই দুটাকে কোণকে সমান করতে পারছি। এইটা কি ছেদকের এই দিক আর ওই দিকে অবস্থিত, তার মানে আমার বাহু দুটা সমান্তরাল আছে। এই দুটা বাহু সমান্তরাল থেকে আমি বাকি ব্যাপারটা ক্লিয়ার করতে পারলাম যে যেহেতু এটা সামান্তরিক, সামান্তরিক হলে বাকিটুকু এরকম। তার মানে এটা হলো প্রমাণ, আমাদের প্রমাণটা। তাহলে আমাদের ত্রিভুজ সংক্রান্ত যে উপপাদ্যগুলো ছিল সেগুলো আমি শেষ করলাম। এবার আমাদের বৃত্ত। তাহলে দেখো বৃত্তের প্রথম যে উপপাদ্যটা সেটা হলো বইয়ের উপপাদ্য 20। তাহলে বৃত্তের যে রিলেশনটা সেটা হলো বৃত্তের কি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এই একটা থিওরিতে আমরা বাকি সব ম্যাথ করব, কাজেই প্রথম এই ব্যাপারটা একটু আলাদা। অর্থাৎ আমাকে আগে এই প্রমাণটাই প্রথমে 20 নম্বর উপপাদ্যে করতে হবে যে বৃত্তের কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে কেন্দ্রস্থ কোণ আমরা 20 নম্বর উপপাদ্য করব। কেন্দ্রস্থ কোণ মানে কি? কেন্দ্রে উৎপন্নকারী কোণটাই হলো কেন্দ্রস্থ কোণ। যে কোনো একটা চাপের জন্য যদি বিসি, এই যে এইটুকু চাপের জন্য আমরা কি কেন্দ্রে ধরো যে এই কোণটা উৎপন্ন করলাম বিওসি, তার মানে এটা হলো কেন্দ্রস্থ কোণ। বৃত্তস্থ কোণ কি? যে কোনো একটা চাপ থেকে পরিধি পর্যন্ত যাবে, অর্থাৎ পরিধিকে টাচ করছে সেই কোণটা হবে বৃত্তস্থ কোণ। যে কোনো এই যে পরিধিকে টাচ করলে এগুলা প্রতিটাই কি হবে? বৃত্তস্থ কোণ। ঠিক আছে, তাহলে এইরকম ভাবে আমাদের কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণের রিলেশনটা আগে জানতে হবে।
আমরা তো পড়তেছি যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কি দ্বিগুণ, তাহলে কেন দ্বিগুণ? তাহলে দেখো যে এখানে বর্ণনাটা তোমরা বিশেষ নির্বাচনটা প্রশ্ন অনুযায়ী লিখে নিবা। আমরা ধরে নিলাম যে এসিটা কেন্দ্রগামী নয়, তাই তো এসি রেখা কেন্দ্রগামী নয়, তাই আমরা কেন্দ্রগামী একটা রেখা অঙ্কন করি যেটা হলো এডি। ঠিক আছে, কেন্দ্রগামী একটা রেখা অঙ্কন করব যেটা হলো এডি। তাহলে এখন দেখো তো আমাদের প্রমাণে চাইছে কি কেন্দ্রস্থ কোণ, মানে বিওসি তো কেন্দ্রস্থ কোণ নাকি? কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অর্থাৎ বৃত্তস্থ কোণের দ্বিগুণ বি এ সি। তাহলে এখন দেখো আমি যদি বিওসি পাইতে চাই আমাকে কি এই যে বিওডি এই কোণটা আর সিওডি এই কোণটা যোগ করতে হবে না? বিওডি আর সিওডি এই কোণটা যোগ করতে হবে তো নাকি? তাহলেই তো আমি বিওসি পাবো। এখন বিওডি আসলে কি? এই যে বিওডি যে কোণটা বলতেছি, এই বিওডি আসলে কি? এই ত্রিভুজটার কি বহিস্থ কোণ না? সিওডি কি? এই যে এই ত্রিভুজটার কি বহিস্থ কোণ না? তাহলে বহিস্থ কোণ নিয়ে আমরা একটা উপপাদ্য জানি যে বহিস্থ কোণ, যে কোনো ত্রিভুজের বহিস্থ কোণ তার বিপরীত অন্তস্থ। বিপরীত অন্তস্থ বলতে কি ওই বহিস্থ কোণটা যার, তার বাদ দিয়ে বাকি যে দুইজন থাকে, তাহলে যে কোনো ত্রিভুজের বহিস্থ কোণ তার বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। তার মানে এই কোণটা আমার এই দুইটা কোণের সমষ্টির সমান, সেম ভাবে এই কোণটা এই দুইটা কোণের সমষ্টির সমান, তাই না? তো আমার যখন আমি এই কোণের সাথে এই দুইটা কোণের রিলেশন নিব, এই কোণটার তো কোনো কাজ নেই, এটাকেও আমি ওটাতে কনভার্ট করবো, অর্থাৎ এইখানে আমার কোণটা দরকার, বৃত্তস্থ এই কোণটা দরকার কেন্দ্রস্থর সাথে। তো এখন আমরা সেটাই করব। তাহলে দেখো প্রমাণ, তাহলে প্রমাণ কি? আমার বিওসি পাইতে গেলে বিওডি লাগবে, আর বিওডি পাইতে গেলে আমার ত্রিভুজ ও এ বি নিয়ে কাজ করতে হবে। তাহলে ত্রিভুজ ও এ বি এ আমরা এই সাইড থেকে লিখি একটু। ত্রিভুজ ও এ বি এ কি হবে? ও এ ইকুয়ালস টু ও বি। কেন ও এ ইকুয়ালস টু ও বি? একই বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, বলছি না যে বৃত্তের ভিতর যখনই ত্রিভুজ পাবা একই বৃত্তের ব্যাসার্ধ, এই কনসেপ্টটা থাকবে। তাহলে একই বৃত্তের ব্যাসার্ধ, এছাড়াও আমরা কি বলতে পারি? না, এখনই এই কনসেপ্টটা না, আগে আমরা কি বিওডি যেহেতু, তাহলে ত্রিভুজ ও এ বি তে বিওডি ইকুয়ালস টু তোমার কি হবে? ও, এটা লিখবা বহিস্থ, বহিস্থ, আর এটা কি অন্তস্থ, অন্তস্থ। ঠিক আছে, তাহলে বি ও আমাদের এটা কত হচ্ছে? অন্তস্থ কোণ ও এ বি, ও এ বি যোগ ও বি এ, তাই তো? তাহলে এখন দেখো যে আমাদের এই ও এ বি এইখানে কোনটা নিয়ে কাজ? ও বি এ নিয়ে কিন্তু কোনো কাজ নেই, কাজে এটাকে আমি কি করব? এটাতে কনভার্ট করব। কিভাবে? সেম ভাবে ত্রিভুজ ও এ বি এ, ও এ ইকুয়ালস টু কত বলো তো? ও বি। তাহলে এই যে ও এর জন্য উৎপন্ন কোণ কোনটা? এটা, এই যে বাহুর জন্য তার বিপরীত কোণ। ওবির জন্য দেখো তো, ওবি থেকে তুমি যদি কোণ অঙ্কন করো এই মাথা দিয়ে এই মাথা, তাহলে ওবির জন্য উৎপন্ন কোণ কোনটা? এই কোণটা। তাহলে আমরা ও এ সমান কি বলতে পারি? ও বি এ। আর ওবি সমান কি বলতে পারি? ও এ বি। ঠিক আছে, তাহলে এই যে ওবি সমান কিন্তু ও এ বি। তাহলে এখন আমরা এই 1 নং থেকে 1 নং হতে কত পাবো? বহিস্থ বিওডি ইকুয়ালস টু অন্তস্থ ও এ বি যোগ কত? ও এ বি, তাই তো? তাহলে আমরা কি এই সাইডে যদি এখন যদি উপরে লিখি, তাহলে বহিস্থ বিওডি সমান আমাদের অন্তস্থ কত হয়ে যায়? ও এ বি যোগ ও এ বি মানে কত? 2 ও এ বি। তাহলে এই ত্রিভুজটার জন্য আমরা এই রিলেশনটা পাইছি। তাহলে অনুরূপভাবে ত্রিভুজ সিওডি এ কি হবে? সিওডি সমান কত হবে? 2 ও এ সি, তাই তো? তাহলে আমরা যদি এটাকে 2 নং দেই, এটাকে যদি 3 নং দেই, তাহলে দেখো তো বিওডি আর সিওডি যোগ করলে আমি কি আমার কাঙ্ক্ষিত বিওসি পেয়ে যাব না? তাহলে 2 যোগ 3 লিখে নিবা, বিওডি যোগ সিওডি সমান কত? 2 যদি আমরা কমন নেই, ও এ বি যোগ ও এ সি, তাহলে এটা সমান কি? বিওসি।
আর এই যে 2, তাহলে ও এ বি আর ও এ সি সমান কত? এই দুটো সমান কি? বি এ সি না? বি এ সি। ঠিক আছে, এটাই আনসার। এটাই আমাদের চাইছে যে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের দ্বিগুণ। এখন এই রিলেশনটা ধরে আমরা এখন অনেকগুলো জ্যামিতি করতে পারবো। তাহলে দেখো 21 নাম্বারটা যদি আমরা এটা ধরে করি, 21 নাম্বারে আমাদের কি বলছে? 21 নাম্বারে বলছে যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ গুলো পরস্পর সমান। তাহলে আমরা জানি বৃত্তস্থ কোণ মানে সে কি কেন্দ্রস্থ কোণ ছাড়া কাজ করতে পারবে না। তাহলে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ গুলো বলতে অ্যাটলিস্ট দুইটা নিয়ে কাজ করতে হবে। তাহলে আমরা যদি বইয়ের মতন করে এগুলা লিখি, তাহলে বিডি আমাদের এখানে কত? বৃত্তস্থ কোণগুলা এই যে জাস্ট যেই চাপ, একটা চাপ থেকে শুরু হবে আরেকটাতে গিয়ে শেষ হবে। ঠিক আছে, তার মধ্যে একটা কত? এ, আরেকটা হলো ই, আর এই যে কেন্দ্রটা আমার কত? ও। তাহলে এখন আমি বৃত্তস্থ কোণগুলো পেয়ে গেছি, কিন্তু আমার তো কেন্দ্রস্থ ছাড়া বৃত্তস্থ কোণ কাজ করবে না। কাজেই আমরা কি করব? এই কেন্দ্র ও এর সাথে ও কমা বি আর ও কমা ডি এক্সট্রা করে যোগ করব। অর্থাৎ তোমার প্রশ্নে যা আছে তা বিশেষ নির্বাচনে লিখবা, আর ওই বিশেষ নির্বাচনে যে ব্যাপারটা আসবে না, পরে তুমি প্রমাণের জন্য যেটা এক্সট্রা করে করবা সেটাই অঙ্কন আকারে লিখবা। তাহলে প্রমাণে আমার কি বলছে? বৃত্তস্থ কোণগুলা বৃত্তস্থ কোণগুলা কি হয়? সমান হয়, তাই তো? তাহলে আমি প্রথমে এই বৃত্তস্থ কোণটার যদি মান বের করি, তাহলে চাপ বিডি তে কি হবে? কেন্দ্রস্থ কত? বি ও ডি সমান কত? বৃত্তস্থ কত? বৃত্তস্থ 2 বিএডি, তাই না? কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আবার কি এখানে চাইলে বিসি দিতেও পারো, মানে কেন্দ্রস্থ বি ও ডি সমান কত? কেন্দ্রস্থ সমান বৃত্তস্থ কত? 2 বিডি। তাহলে কি বিওডি সমান বিওডি, তাই না? তাহলে আমরা লিখতে পারি বিওডি সমান কত? বিওডি। তাহলে আমরা এখানে মান বসাই দেই, 2 বিএডি সমান 2 বিই ডি, 2 2 কাটা, তাহলে এটা সমান এটা। আমাদের প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, তারপরেরটা দেখো, তারপরটা আমাদের কত? 22 নাম্বার। বইয়ের উপপাদ্য গুলা কিন্তু বৃত্তের গুলা প্রত্যেকটাই ইম্পর্টেন্ট। ত্রিভুজের গুলার জন্য আমাদের মোটামুটি 18 19 অনেক ইম্পর্টেন্ট। তাহলে দেখো এরপরে আমাদের 22 নাম্বার। 22 নাম্বার কি বলছে? অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। এই যে অর্ধবৃত্তস্থ কি আসছে? বৃত্তস্থ আসছে না? বৃত্তস্থ আসছে মানে সে কেন্দ্রস্থ ছাড়া কাজ করতে পারবে না। তাহলে আমাদের ব্যাস মানে অর্ধবৃত্তস্থ মানে কি? অর্ধেক বৃত্ত। অর্ধেক কোথায় হয়? একটা ব্যাসে হয়, তাই না? তাহলে অর্ধেক বৃত্ত থেকে যে কোণটা উৎপন্ন হয় সেটাই হলো অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে এটা চাইছে কি? এটা চাইছে এক সমকোণ এ ও সি, এ ও বি, এখানে সি। তাহলে দেখো এখানে ডি বিন্দুটা নিয়ে নিলাম কেন? কারণ আমরা যদি এ বি চাপ বলি তখন কনফিউজিং হয়ে যাবে যে এ বি চাপটা এই দিক থেকে ধরতেছি না এই দিক থেকে ধরতেছি, এই জন্য ডি নিলাম। তাহলে এ ডিবি চাপ বলবো। ঠিক আছে, প্রমাণ যেহেতু আমাদের অর্ধবৃত্তস্থ বলছে, বৃত্তস্থ তার মানে কেন্দ্রস্থ নিয়ে কাজ করবে। চাপ এ ডিবি চাপে, তাহলে এ ডিবি চাপে কি হবে? কেন্দ্রস্থ, তাই তো? কেন্দ্রস্থ কোণ এ ও বি ইকুয়ালস টু কত? বৃত্তস্থ কত বলো তো? 2 এ সি বি। তাহলে এখানে কি হবে? এ ও বি সমান কত? তাহলে আমরা যদি এইটাকে ওইদিকে দেখি, 2 এ সি বি সমান কত? এটা 180 ডিগ্রি। কেন? ও বৃত্তের ব্যাসার্ধ, তাই না? ও সরি, ও কেন্দ্র আর কি? এ বি ব্যাসার্ধ, ব্যাস। ও বৃত্তের কেন্দ্র, এ বি কি? ব্যাস। তাই এটা কি এক সরলকোণ হবে না? ব্যাস কি? সোজা সরল রেখা। ঠিক আছে, তাহলে এক সমকোণ, এক সরলকোণ। তাহলে আমরা এটাকে কত লিখতে পারি? এটা যদি এদিকে চলে যায় তাহলে এ সি বি সমান কত? 180 ডিগ্রি বাই 2, তাহলে সমান 90 ডিগ্রি। এটা বই একটু আলাদা করে আছে, এভাবে করলেও হবে ওভাবে করলেও হবে। ঠিক আছে, এরপরে দেখো, এরপরে আমাদের কত নাম্বার আছে? এরপরে আছে 23 নাম্বার বইয়ের। এই 23 নাম্বারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই বইয়ের যতগুলো বৃত্তের আছে তার মধ্যে 23 নাম্বারটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। দেখো 23 নাম্বারে কি বলছে? বলছে যে বৃত্তের অন্তর্লিখিত চতুর্ভুজের যে কোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ। বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের
তাহলে বৃত্তে একটা চতুর্ভুজ আমরা অঙ্কন করে ফেলি। ঠিক আছে, তাহলে এখানে আমরা নাম দিয়ে দেই এ বি সি ডি, এটা ও। এখানে এখন আমরা কি করব, যুক্ত করে দিলাম যে কোনো দুই বাহু, যে কোনো দুই কোণের বিপরীত কোণ বলছে না, যদি এই দুইটা কোণ ধরি তাহলে কি এইদিকে যোগ করবো, আর যদি এই দুইটা কোণ ধরি তাহলে এইদিকে যোগ করব। ঠিক আছে, তাহলে এখন যে কোনো বিপরীত কোণের সমষ্টি কি বলছে, এক সরল কোণ বা দুই সমকোণ। এখন কথা হলো যে এইটা কি বৃত্তস্থ কোণ না, এইটা কি বৃত্তস্থ কোণ না। যখনই বৃত্তস্থ কোণ আসবে, কেন্দ্রস্থ কোণ ছাড়া তো বৃত্তস্থ কোণ কাজ করতে পারবে না। তাহলে তোমার কাছে যে দুইটা কোণের প্রমাণ চাইছে, আগে সেই দুইটা কোণ দেখো, দেখে বুঝো যে সেটা বৃত্তস্থ কিনা। তার মানে আমার কাছে প্রমাণে চাইছে এ ডি বি প্লাস এ বি সি, সরি এ ডি সি, এ বি সি সমান কত, দুই সমকোণ। তাহলে আমরা আগে প্রমাণ লিখবো। প্রমাণে কি হবে, তাহলে চাপ এ বি সি নিব প্রথমে। এ বি সি আমাদের কেন্দ্রস্থ কত হবে, কেন্দ্রস্থ কোণ কত হবে, এ ও সি। এটা কিন্তু প্রবৃদ্ধ, ঠিক আছে, কেন্দ্রস্থ কোণ প্রবৃদ্ধ। কেন প্রবৃদ্ধ কোণ কেন্দ্রস্থ, কারণ দেখো এটা 180-র চেয়ে বড়, 180-র চেয়ে বড়তে গেলে সেটাকে প্রবৃদ্ধ না হবে, আর এটা 180-তে একটু কম কম। ঠিক আছে, জাস্ট হালকা পাতলা পার্থক্য, তখন আমরা একটাকে 180 বলবো, আরেকটাকে প্রবৃদ্ধ 180 বলবো। তাহলে এটা প্রবৃদ্ধ কেন্দ্রস্থ দিতে পারি, প্রবৃদ্ধি। ঠিক আছে, এ ও সি সমান, কেন্দ্রস্থ কোণ এ ও সি সমান কত, 2ADC, তাই তো। সেম ভাবে আমরা যদি চাপ কত নেই, এডিসি নেই, এবার চাপ এডিসি, চাপ এডিসি আমাদের কত হবে, কেন্দ্রস্থ এ ও সি, এটা শুধু কেন্দ্রস্থ। ঠিক আছে, সমান কত হবে, 2ABC। এখানে প্রবৃদ্ধিটা না লিখে প্রবৃদ্ধিটা পরে লিখলেও হবে, সমস্যা নেই, 1 2, পরে বুঝতে পারবা। তাহলে দেখো 1 যোগ 2 যদি আমি করি, তাহলে আমাদের কত হয়, এ ও সি, তাই না, যোগ কত, একটা যদি এ ও সি আরেকটাও যদি এ ও সি হয়, এই জন্যই বলছি যে পরে লিখতে হবে, লিখলেও হবে। একটা যদি এ ও সি হয়, ঠিক আছে, সরল কোণ এ ও সি, তাহলে আরেকটাও এ ও সি কিভাবে হবে, একজন এ ও সি হলে পরের জন মাস্ট প্রবৃদ্ধি হবে, এই জন্য বলছি। তো কে যে দেখতে 180-র চেয়ে বড় বড় সে হবে প্রবৃদ্ধি, আর যে দেখতে ছোট ছোট সে হবে, তাহলে এখানে কি প্রবৃদ্ধি, এটা প্রবৃদ্ধি 100 এওসি যোগ শুধু এওসি সমান 2ADC যোগ 2ABC। তাহলে দেখো এটা আমাদের কত, 180 যোগ কত, 180, এখানে 2 যদি কমন নেই, কোণ এডিসি যোগ 2 কোণ এবিসি, তাহলে আমাদের কত হয়, এদিকে 360 হয়, তাই না, এদিকে হয় 360, 2 এদিকে আসলে হয় 180, 180 মানে কত, দুই সমকোণ। বুঝতে পারছো, তাহলে এটার প্রমাণটা হলো এইভাবে, আমি আর দেখাইলাম না। এরপরে আমাদের কত, এরপরে আমরা করব 8.2 এর 1 আর 2 নাম্বার। দেখো আমি তোমাদেরকে বলে দেই, এখানে 8.2 এর 1 নাম্বারটা, তারপরে হলো যে এই যে 8.2 এর 1 নাম্বার, 8.2 এর সৃজনশীল 4 এর গ, তারপরে হলো 8.3 এর 3 নাম্বার, এবং এই যে 8.3 এর যে আমি 3 নাম্বার দিচ্ছি এখানে 1 নাম্বার, এছাড়াও এখানে যে সৃজনশীল 4 আছে 4 এর গ নাম্বার, তারপর কত 8.5 এর 15 নাম্বার। ঠিক আছে, এই সবগুলোর আনসার একটাই হবে, মানে সবগুলা একটা জ্যামিতি। এই জ্যামিতিটা অনেক ইম্পর্টেন্ট, দেখতে পাচ্ছেছো যে বইয়ে জ্যামিতিটা কয়বার, 4 বার আছে। ঠিক আছে, হ্যাঁ 15 নাম্বার। তাহলে দেখো এখানে
আমাদের পার্থক্যটা আমি বলে দিচ্ছি যে 8.1 এ বলছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, এই ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে আমাদের এখানে কি বলছে যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবিসিডি একটা অন্তর্লিখিত চতুর্ভুজ এসি ও বিডি কর্ণদ্বয় ই বিন্দুতে ছেদ করে। আর কখনো কখনো জাস্ট বলবে ই বিন্দুতে ছেদ করে, কখনো বলবে এসি ও বিডি কর্ণদ্বয় সমকোণে ছেদ করে, একই কথা। ই বিন্দুতে ছেদ করলেও আমরা ঘুরে ফিরে ওই এভাবেই আঁকবো, সমকোণে ছেদ করলেও আমরা এই এভাবেই আঁকবো, ঠিক আছে। সব সময় ওরা সমকোণে বললেও আমরা সমকোণে আঁকবো, না বললেও আমরা সমকোণেই আঁকবো। সমকোণে বললে আমরা ফিক্সড 90 মানটা ব্যবহার করতে পারবো, আর সমকোণে কথাটা ওরা উল্লেখ না করলে আমরা 90 মানটা কখনো ব্যবহার করতে পারবো না, তবে আমাদের এমনি প্রমাণ হয়ে যাবে। তাহলে আমাদের কি কি বলছে যে এসি আর কত বিডি, ঠিক আছে, এসি আর বিডি, তাহলে এই যে এবিসিডি। তাহলে চতুর্ভুজটা এখন কমপ্লিট করি, আগে কর্ণ আঁকতে হবে তারপর চতুর্ভুজটা কমপ্লিট করতে হবে। দেখো হয়ে গেছে না। এরপরে আমরা কি করব, এরপরে এই কেন্দ্র থেকে 4টা বিন্দু যোগ করে দিবা, কেন্দ্র থেকে 4টা বিন্দু যোগ করে দিবা। এই তো প্রথমে কর্ণ আঁকবা, তারপর চতুর্ভুজটা কমপ্লিট করে কেন্দ্র থেকে 4টা বিন্দু যোগ করে দিবা। এই তো এটা ছবি। এমনি এমনি কিন্তু ছবিটা দেখতে মনে হয় যে অনেক হযবরল, কিন্তু নিয়ম অনুযায়ী আঁকলে তেমন কোনো সমস্যাই হয় না। এবার দেখো প্রমাণে চাইছে কি, প্রমাণে চাইছে এ ও বি প্লাস কত সি ও ডি। তাহলে দেখো তো এ ও বি কি বৃত্তস্থ কেন্দ্রস্থ কোণ না, তারপর সি ও ডি কি কেন্দ্রস্থ কোণ না, তাহলে কেন্দ্রস্থ কোণ কি আমার কখনো বৃত্তস্থ কোণ ছাড়া কাজ করে? করে না। তাহলে এখানে আমার এই প্রমাণটা যেহেতু চাইছে, রাইট সাইডে যা চাইছে চাইছে ওইটা আমার পরে আসবে। তাহলে দেখো আমরা প্রমাণ শুরু করি। তাহলে এ ও বি লেফট সাইড আমি দেখতেছি, ওরা যে অনুযায়ী বলছে সেই অনুযায়ী কাজ করব। এ ও বির জন্য আমার কি চাপ নিতে হবে? চাপ এ বি। তাহলে এ বি চাপের ক্ষেত্রে তোমরা সাজায় গুছায় লিখবা। তাহলে আমাদের কত হয়? কেন্দ্রস্থ এ ও বি সমান, দেখো তো এ বি চাপের জন্য বৃত্তস্থ কোণ কোনটা কোনটা? এ তে শুরু হয়েছে বি তে শেষ হয়েছে, এইটা একটা, আবার এ তে শুরু হয়েছে বি তে শেষ হয়েছে, এটা একটা। কোনটা নিবা? তোমার যেটা ইচ্ছা তুমি সেটাই নিবা, যেটা ইচ্ছা। এইখানে এডিবিও নিতে পারো, এসিবিও নিতে পারো, তো আমি 2 এডিবি নিলাম। এখানে আমার এটা নেওয়ার কোনো উদ্দেশ্য নাই, নিলেই হইলো। তাহলে এটা কি বৃত্তস্থ, ঠিক আছে, বৃত্তস্থ তোমরা লিখে নিবা। তারপরে দেখো এখন আমি যদি সিওডি চাপ চাইতে যাই, মানে সিওডি কোণের জন্য আমার চাপ কি লাগবে? সিডি। তাহলে চাপ সিডি, তাহলে কেন্দ্রস্থ সিওডি সমান, এখন দেখো তো সিওডি কেন্দ্রস্থ হলে বৃত্তস্থ কোণ সি তে শুরু হয়েছে ডি তে শেষ হয়েছে, এমন এইটা একটা আছে আর এইটা একটা আছে। প্রথমটা তুমি চাইলে বৃত্তস্থ যে কোনোটাই নিতে পারবা, কিন্তু দ্বিতীয়টা অবশ্যই প্রথমটার সাথে মিল করে নিতে হবে, অবশ্যই অবশ্যই প্রথমটার সাথে মিল করে নিতে হবে। প্রথমে যদি তুমি এই কোণটা নিতা এখানের জন্য, তাহলে তোমাকে এই কোণটা নিতে হইতো, অর্থাৎ একই ত্রিভুজের মধ্যে নিতে হবে। এখানে আমি ই বিন্দুটা দেই নেই, ই বিন্দুটা দিয়ে নিতে হবে। একই ত্রিভুজের মধ্যে নিতে হবে দুইটা কোণই, ঠিক আছে। এটা যদি আগেরটা যদি আমি এইখানে নিতাম তাহলে কি এটা এখানে নিতাম, এই যে ই বিন্দু থেকে যে ত্রিভুজটা হবে সেটার একই ত্রিভুজের মধ্যে নিতে হবে, ছেদবিন্দু ত্রিভুজটার মধ্যে। তাহলে দেখো তো এইখান থেকে যদি শুরু করি এই ত্রিভুজের মধ্যে হইতো না, কিন্তু আমি তো নিচ্ছি এই কোণ, তার মানে ই বিন্দু থেকে শুরু করে এখন দেখো এই কোণ আর এইদিকে কি, আমি যদি এই কোণটা নেই তাহলে আমার একই ত্রিভুজের মধ্যে হয়। তার মানে আমি যদি এইখানে এই কোণ নেই, আমাকে এখন মিলা এটার সাথে কি নিতে হবে? সিএডি, এইটা বৃত্তস্থ কোণ নিতে হবে। বুঝা কি গেছে? তাহলে এটাকে আমি 1 নং দিলাম, এটাকে আমি 2 নং দিলাম। এবার আমি যদি 1 আর 2 নং যোগ করি, 1 যোগ 2, তাহলে কিন্তু আমার লেফট সাইড খুব ইজিলি মিলে যায়। দেখো এ ও বি যোগ কত সি ও, এখানে 2 হবে, বৃত্তস্থ। তাহলে সি ও ডি আমার ডান সাইড মিলে গেছে। এখন 2 কমন নিলাম, এ ডি বি যোগ কত সি এ ডি, ঠিক আছে। এই জিনিসটা আমার একটু মডিফাই করে আসতে হবে, এই জিনিসটা একটু মডিফাই করে। এখন দেখো যে আমার এখানে চাইছে কি এ ই বি চাইছে, আমার এই এ ই বি চাইছে, এগুলো আমি মুছে দিলাম যেহেতু এই কোণগুলো আমি নিই নাই। চাইছে কি এ ই বি, এই যে এই কোণটা চাইছে, তাই তো। তাহলে এই কোণটা দেখো তো আমি নিচে এই দুইটা কোণ, আমার অবশ্যই মার্ক করে নিবা, তুমি পেন্সিল দিয়ে দরকার পড়লে ওখানে মার্ক করে নিবা হালকা করে। আমি পাইছি এই দুইটা কোণ, কিন্তু আমার চাইছে এই কোণটা, তাহলে এই দুইটা কোণের সাথে এই কোণটার সম্পর্ক কি বলতো? এটা কি এই ত্রিভুজের বাহিরে না? আর এই দুইটা কোণের কি বিপরীত না? তাহলে এই যে বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণের সমষ্টি কি সমান, তাই না? তো আমি এই দুইটা কোণ নিব, এই দুইটা কোণ এটাতে কনভার্ট করব, কিন্তু কোন ত্রিভুজ? ত্রিভুজটা এইটুক পর্যন্ত আছে, তাই তো, এই পুরাটুকু নাই। তার মানে আমরা কি এই কোণগুলাকে একটু বাহুগুলা ছোট করে নেই,
যেমন আমার ডিএসি বা সিএডি এর পরিবর্তে আমি এটাকে কি লিখি, ইএডি। এটা আগে এখানে দেখে নিতে হবে, ঠিক আছে, ইএডি। তাহলে এইটার পরিবর্তে আমি কি নিব, ইএডি। কারণ আমি যেহেতু এইটুকু ত্রিভুজ নিয়ে এখন কাজ করব, এই যে এই বহিস্থ কোণটা পাওয়ার জন্য, তাহলে কোণগুলোকেও আমি ওই ত্রিভুজটার মধ্যে নিয়ে আসি। এরপরে দেখো আমাদের কত, এডিবি। এডিবি না করে আমরা যেহেতু এই ত্রিভুজটা পর্যন্ত কাজ করব, ই বিন্দু পর্যন্ত, এডিই লিখি, এডিই, ঠিক আছে। তাহলে এখন দেখো যে আমরা এইটার সাথে এই যে এই দুটা কোণ কি, এইটা আর কি এইটা না, তাহলে কোন ত্রিভুজ এটা, এইডি ত্রিভুজ, এই যে ত্রিভুজ এইডি এ। এখন আমরা এই কথাটা লিখে ফেলি, ত্রিভুজ এইডি এ বহিস্থ, বহিস্থ কত, কোণ এই বি সমান অন্তস্থ কোণ কত, এডিই যোগ, এখানে অন্তস্থ কথাটা লিখে দিবা, অন্তস্থ এইডি যোগ, সরি এডিই যোগ ইএডি, ইএডি, ঠিক আছে। তাহলে এই যে দেখো আমরা এই জিনিসটা কিন্তু পেয়ে গেছি। এটাকে যদি তুমি 3 দাও তাহলে 3 নং হতে পাই, 3 নং হতে পাই। এইটুকু জায়গার বদলে এইডি বসাইতে পারবা না, তাহলে কত, এ ও বি যোগ বি ও ডি সমান কত, 2 ইন্টু এই যে 2 আছে এটার জায়গায় কত, এ ই বি, ঠিক আছে, ক্লিয়ার। এখন দেখো এই এই সেম জিনিসটাই তোমার 8.3 এ জাস্ট তোমার বলছে কি, এবি ও সিডি যে দুটি বৃত্তের অভ্যন্তরে কোন বিন্দুতে সমকোণে মিলিত হইছে। সমকোণে মিলিত হইছে মানে কি, এই কোণটা কত, 90 ডিগ্রি না, এই কোণটা তখন কত, তুমি এটার বদলে কি লিখতে পারবা, 90 ডিগ্রি লিখতে পারবা না, তাহলে 2 ইন্টু কত, 90। কেন লিখবা, যে যেহেতু কি এবি এবং সিডি কি করে, ই কে সমকোণে কি করে, ছেদ করে। তাহলে আমাদের এটা কত হয়ে গেল, 180 ডিগ্রি কোণ। তাহলে ওরা অনেক সময় প্রমাণে চাইতে পারে এক সরল কোণ, সেটাও 180 ডিগ্রি, দুই সমকোণ সেটাও কি 2 ইন্টু 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এইভাবেই করতে হবে। এরপরে দেখো যে আমাদের 8.3 এর 5 এর খ নাম্বার, এইভাবে জাস্ট প্রমাণ দেখেই তোমরা বুঝতে পারবা যে কোনটা নিয়ে কাজ করবা। 8.3 এ কত, 5 এর খ। তাহলে 5 এর খতে দেখো তো কি বলছে, বলছে এডিসি প্লাস এবিসি ইকুয়ালস টু 180 ডিগ্রি। তাহলে এটা কিন্তু আমরা একটু আগে করছি, ওই যে ওখানে 23 নাম্বার উপপাদ্যটা, ঠিক আছে। তাহলে আমরা আমার চিত্রটা বেশি এই সাইডে হয়ে গেছে, তোমরা মিলাই নিবা, চিত্র কোনো ফ্যাক্ট না এখানে, মানে এমনি মিলে যাবে তুমি যদি চাপ মিলাও। তাহলে এডিসি দেখো তো, এডিসি এটা কি বৃত্তস্থ কোণ না, ওখানে 22 নাম্বারটা, এডিসি এটা বৃত্তস্থ কোণ না। তাহলে এই এডিসি নেওয়ার জন্য তোমার কি এবিসি চাপ নিতে হবে। এবিসি চাপ যদি নাও, এবিসি চাপ নিলে তুমি কি কেন্দ্রস্থ কোণ কি পাবা, প্রবৃদ্ধ, প্রবৃদ্ধি প্রবৃদ্ধি প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কত পাবা, এও সি সমান কত, 2 এ ডি সি, তাই তো। সেম ভাবে তুমি যখন এ বি সি পাইতে যাবা তখন তোমার চাপ কি লাগবে, এডিসি চাপ। এডিসি চাপ যদি নাও তাহলে কত, কেন্দ্রস্থ কত, এ ও সি সমান কত, 2 এ বি সি। এখন তুমি যদি এই দুটো যোগ করো তাহলেই তো তোমার হয়ে যায় নাকি, এই যে এডিসি প্লাস এবিসি, তাহলে 1 যোগ কত, এটাকে যদি 1 দাও এটাকে যদি 2 দাও তাহলে কত হয় দেখো তো, 2 কমন নিয়ে নেই, এ ডি সি যোগ এ বি সি, এখানে কত, এ ও সি যোগ প্রবৃদ্ধ এ ও সি, তাই তো। তাহলে এটা কত, 180 সরল কোণ, এটাও কত, 180 সমান কত, 360। এই দুইটা যদি এদিকে আসে তাহলে কত হয়ে যাবে, দুইটা এদিকে আসে ভাগ হলে কত, 180, তার মানে 2 সমকোণ না, 180 ডিগ্রি। এটাই কিন্তু প্রমাণে চাইছে, ঠিক আছে।
এরপরে দেখো, এরপরে আমাদের হলো যে এই যে 8.1 এর 8.1 এর যে 7 নাম্বারটা, এটা খুবই 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 ইম্পর্টেন্ট একটা জ্যামিতি। এটা তোমাদের করতে হবে। এটাও আমরা ত্রিভুজের নিয়ম অনুযায়ী করব, তবে এখানে আমাদের সম্পর্কটা সমান চাই না। সম্পর্কটা কি চাইছে? বড় বা ছোট এরকম আকারে চাইছে। তো দেখো কি বলছে, বলছে যে দেখাও যে বৃত্তের দুইটি জ্যায়ের মধ্যে বৃহত্তর জ্যাটি ক্ষুদ্রতর জ্যা অপেক্ষা কেন্দ্রের নিকটতর। তাহলে দেখাও যে বৃত্তের বৃহত্তর জ্যাটি ক্ষুদ্রতর জ্যা এই যে অপেক্ষা কেন্দ্রের কত নিকটতর। তাহলে আমাদের যদি বৃহত্তর জ্যাটাকে আমরা এবি দেই, ক্ষুদ্রতর জ্যাটাকে আমরা সিডি দেই, এটা ই, এটা এফ। তাহলে এই বৃহত্তর জ্যাটা, বৃহত্তর জ্যা কি এবি, তাই না? এবি গ্রেটার দেন এখানে আমাদের কি সিডি না? বৃহত্তর জ্যাটা ক্ষুদ্রতর জ্যা অপেক্ষা কি নিকটে। নিকটে মানে কি কাছে, মানে মানটা কম। তার মানে ওই এর মানটা আমাদের কি কম হবে, ও এফ এর মানটা আমাদের কি বেশি হবে। ঠিক আছে, এই জিনিসটাই আমাদের প্রমাণ চাইছে। সমান কিন্তু চাইনি। সমান যদি চাইতো তাহলে কিন্তু আমরা সর্বসম্মতে যাইতাম। এখানে জাস্ট একটু ঠিক খাতায় করতে হবে। দেখো আমি সেটা দেখাই দিচ্ছি। ত্রিভুজ কমপ্লিট করে করতে হবে, না হলে তো এটা করার কোনো অপশন নাই। তাহলে দেখো প্রমাণে চলে যাবা ডাইরেক্ট। ঠিক আছে, প্রমাণে এখন দেখো যে যেহেতু ওই লম্ব কত, ওই লম্ব আমাদের কত এবি, এবং ও এফ লম্ব কত সিডি, তাই তো? যেহেতু ওই লম্ব এবি এবং ও এফ লম্ব সিডি, তাহলে ও ই এ আর ও এফ সি কি সমকোণ না? ও ই এ আর সমান ও এফ সি। কেন বলতো? কারণ কেন্দ্র থেকে এই যে জ্যায়ের ওইটা কি করতেছে, কেন্দ্র থেকে জ্যায়ের লম্ব দূরত্ব নির্দেশ করতেছে। কেন আমরা লম্ব বলতেছি? কারণ তুমি যখন একটা কোনো কিছু দূরত্ব নির্দেশ করতে যাবা, আমরা কিন্তু সবসময় সোজা দূরত্বটা একদম লম্ব দূরত্ব বললে এই বিন্দু থেকে এই বিন্দু, তুমি কি এইভাবে দূরত্ব বের করো না? এইভাবে, এইভাবে। আর লম্ব দূরত্বটা সবসময় কি হয়? কম হয়। অন্য যেভাবে দূরত্বটা বেশি হয়। এই জন্য আমরা সবসময় যখন দূরত্ব ধরবো সেটা লম্ব। যেহেতু ওই এখানে এবি কি করতেছে, কেন্দ্র থেকে এবি এর দূরত্ব নির্দেশ করতেছে, এই কারণেই কিন্তু আমাদের কি ওই লম্ব এবি। বুঝতে পারছো? প্রয়োজনে সাইড নোট দিয়ে দিবা যে ওই ও এফ যথাক্রমে কি লম্ব দূরত্ব, লম্ব দূরত্ব নির্দেশ করে। লম্ব দূরত্ব নির্দেশ করে কি হবে? লম্ব হবে, তাই না? তার মানে লম্ব মানে কি এগুলা সমান কি 90 ডিগ্রি না? তাহলে যদি 90 ডিগ্রি হয় তাহলে আমরা কি বলতে পারি যে ও এ স্কয়ার সমান কত হবে? ও ই স্কয়ার, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস কি ভূমি স্কয়ার, তাই তো? সেম ভাবে আমরা কি ও সি স্কয়ার সমান কত হবে? ও এফ স্কয়ার প্লাস কত সি এফ স্কয়ার, তাই তো? এখন এই দুটাকে কিন্তু আমরা সমান বলতে পারি। ও এ স্কয়ার ইকুয়ালস টু কত? ও সি স্কয়ার। কেন বলতো? একই বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, তাহলে ও এর মান কত? ও ই স্কয়ার প্লাস কত? এ ই স্কয়ার সমান এখানে কত? ও এফ স্কয়ার প্লাস কত? সি এফ স্কয়ার। তাহলে আমাদের যেহেতু ও ই আর ও এফ এর মধ্যে রিলেশন, আমরা এই দুটাকে একই দিকে নিয়ে আসবো। ও ই স্কয়ার মাইনাস কত? ও এফ স্কয়ার সমান এখানে সি এফ স্কয়ার মাইনাস কত? এ ই স্কয়ার। ঠিক আছে, যেহেতু আমাদের এই দুটার মান বের করতে হবে। এখন দেখো যে আমাদের এ বি গ্রেটার দেন সিডি, এটা কিন্তু বলা আছে না? এ বি গ্রেটার দেন সিডি। তাহলে এ বি মানে কি হাফ টু এই, এবি মানে কি 2AE, আর সিডি মানে কি 2CF। কেন বলবা? যে কেন্দ্র থেকে কি ব্যাসভিন্ন কোন জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে কি করে? সমদ্বিখণ্ডিত করে। কেন্দ্র থেকে ব্যাসভিন্ন জ্যায়ের উপর অঙ্কিত লম্ব, কেন্দ্র থেকে ব্যাস, এই যে কেন্দ্র থেকে আমরা কি করছি? ব্যাসভিন্ন জ্যায়ের উপর কি লম্ব অঙ্কন করছি না? যেহেতু দূরত্ব তার মানে কি লম্ব। ব্যাস ভিন্ন জ্যা এর উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, তার মানে সমদ্বিখণ্ডিত করে মানে কি? এটা সমান দুই ভাগ, তার মানে এবি সমান 2AE। তাহলে 2 চলে গেলে আমাদের কি হয়? এই সমান কত? CF, তাই তো? তাহলে আমরা যেহেতু এই আর CF এখানে কি স্কয়ার আকারে আছে, তাহলে এই স্কয়ার
CF স্কয়ার, যেহেতু এই দুটো একই সাথে আছে আমরা এটাকে এদিকে নিয়ে আসি, তাহলে আমাদের কত হয়, বা এটাকে ওইদিকে নিয়ে যাই, CF থেকে যেহেতু A মাইনাস, তাহলে CF স্কয়ার মাইনাস কত A স্কয়ার, তাই তো? তাহলে এই CF স্কয়ার মাইনাস A স্কয়ার সমান কত বলো তো? OE স্কয়ার মাইনাস কত OF স্কয়ার। তাহলে এই OF টা এদিকে আসলে আমাদের কত হয়ে যায়, OF স্কয়ার OE স্কয়ার, যেহেতু এটা মাইনাস আছে এটা এদিকে চলে আসবে। তাহলে দেখো এবার আমি সাইডটা দিচ্ছি, স্কয়ার স্কয়ার চলে যায়, OF গ্রেটার দেন OE, এটাই आंसर। ঠিক আছে, মানে এটাই আমাদের প্রমাণে চাইছে। তো এটা একটু টিক্স খাতায় করতে হয়। এছাড়া তোমরা হলো যে এই চ্যাপ্টারের জন্য আমি যদিও তোমাদের ইম্পর্টেন্ট ব্যাপারগুলো বলছি, 9, 10 একটু দেখে নিবা, আর 8.2 এর 1 নাম্বারটা একটু দেখে নিবা। এগুলা সোজা, তেমন কঠিন কোনো কিছু না। 8.2 এর 1 নাম্বারটা কিন্তু ইম্পর্টেন্ট, আর এই অধ্যায়ের বাকি যে দুটো বললাম এগুলো একটু লেস ইম্পর্টেন্ট। তো এই হলো আলোচনা। আমি যেহেতু তোমাদের সবগুলো একই সাথে বুঝাইছি এই জন্য আর ওই দুটো ইনক্লুড করছি না। সমবৃত্তের ব্যাপারটা তোমরা দেখে নিবা, ঠিক আছে? তো আশা করি তোমরা ব্যাপারটা দুই ভাগে সুন্দর করে বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে।